Um, থ্যাঙ্কস থ্যাঙ্কস ফর এভরিবডি ফর জয়নিং। আজকে আমাদের সেশনটা আমরা দুইটা ভাগে ভাগ করব। আজকে আমরা বেসিক্যালি মিড টার্মের জন্য একটা রিভিউ করব, কারণ মিড টার্ম এবং কুইজ নেক্সট সপ্তাহে আমাদের একটা কুইজ থাকবে। কুইজটা ফোকাস করা হবে পিআরএফএকিউর উপরে, কারণ পিআরএফএকিউ আমাদের একটা আলটিমেট আউটপুট যেহেতু হবে সেটার উপরে। এক, দুই নাম্বার হলো আমরা মিড টার্মটা একটু রিভিউ করব। মিড টার্মের ব্যাপারে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা নিব, কি ধরনের কোয়েশ্চেন, কি আসে বিষয় সেটাও আমরা একটু রিভিউ করব। সো দ্যাটস নেক্সট ওয়ান we're gonna do is আমরা একটু ফরওয়ার্ড কিছু ক্লাস আমরা করে ফেলবো। লেট মি জাস্ট স্টার্ট শেয়ারিং দ্য স্ক্রিন উইথ ইউ, গিভ মি 1 সেকেন্ড। ও, আমি স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না, স্ক্রিন দেখা যাচ্ছে না। Hold on. তুমি কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ফ্যান্টাস্টিক। সো এগেইন লেট মি জাস্ট গো থ্রু দিস। আমরা যদি তুমি আমরা ইয়েতে দেখি, তার মানে আমাদের আজকে 3 নাম্বার সপ্তাহ না 4 নাম্বার সপ্তাহ? আহ 3 নাম্বার, তাই তো নাকি? ইয়া, 3 নাম্বার সপ্তাহ। সো আমরা ফার্স্ট উইকে আমরা প্রথম মডিউলটা শেষ করলাম, যেখানে আমরা কালচার নিয়ে কথা বলছি। সেকেন্ড উইকে আমরা ইনোভেশন, কালচার নিয়ে কথা বলছি এবং ইনোভেশন ইন্ডেক্স নিয়ে কথা বলছিলাম। সেকেন্ড উইকে আমরা প্রসেসগুলো নিয়ে কথা বলছিলাম, দুইটা প্রসেস, একটা হলো ডিজাইন থিঙ্কিং, বিজনেস মডেল ক্যানভাস, এই টাইপের ফ্রেমওয়ার্ক যেগুলো আছে সেগুলা। আরেকটা হলো পিআরএফএকিউ। পিআরএফএকিউটা আমাদের জন্য এক্সট্রিমলি একটা ইম্পর্টেন্ট ইন্ট্রোডাকশন, কারণ এইভাবেই কিন্তু আমরা আসলে আহ, আমাদের প্রোডাক্ট বানাবো, আমাদের কোম্পানি বানাবো। ইনোভেশনটাকে ম্যানেজ করার জন্য পিআরএফএকিউ হলো গিয়ে সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আম, এবং এরপরে আমরা আরো কিছু নিয়ে কথা বলবো, যেমন বিলিয়ন ডলার কোম্পানি কিভাবে করতে হয়, কি আসে বিষয়, এগুলো we're gonna টক অ্যাবাউট অল দিস থিংস ইন ভেরি ভেরি ডিটেল। হ্যাঁ, আচ্ছা। নাও আমি একটু কয়েকটা জিনিস সামারাইজ করি। আহ, এই 4টা মডিউলের আমি তোমাদের প্রত্যেকটা মডিউলে কিছু কিছু নিজেদের মানে রিক্যাপ করার জন্য তোমাদের কিছু কিছু কোয়েশ্চেন দিছি, জাস্ট সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। ইনোভেশন কালচার ম্যাপিং নিয়ে আমরা কথা বলছি। এইখানকার একটা জিনিস আমাদের সবসময় বুঝতে হবে যে ইনোভেশন কালচারটা কি। এখানে যেমন আমাজনের কালচার, তারপরে গুগলের কালচার, তারপরে মাইক্রোসফটের কালচার, এই সবগুলা কালচার নিয়ে আমরা কথা বলছি। আমি তোমাদের জন্য একটা সামারির মতন একটা বানায় দিছি, যে প্রত্যেকটা কোম্পানি কি ধরনের কালচার ডিএনএ তারা, কালচার কম্পোনেন্ট তারা নিয়ে করে। স্পেসিফিকলি কাস্টমার হল, কাস্টমার ফোকাস, আমাজন ইজ কাস্টমার অবসেসড। ইনভেনশন, নতুন নতুন জিনিস বানানো। অপারেশনাল এক্সেলেন্স, সব মানে যাতে সবকিছু স্মুথলি চলে সেটা। এবং লং টার্ম থিঙ্কিং ফর শর্ট টার্ম, কিছু আমি একটা শর্ট টার্মের কিছু একটা বাদ দেওয়া, মানে শর্ট টার্মের জন্য স্যাক্রিফাইস করে যাতে আমার লং টার্মে সাকসেস আসে সেটা। তারপরে যেমন গুগলে দেখো ফোকাস অন ইউজার্স, তার মানে কাস্টমার যেমন একটা ফান্ডামেন্টাল ফোকাস আছে। আমাজনের কাস্টমার কিন্তু এক্সটার্নাল কাস্টমার না, এমপ্লয়ি কিন্তু আমাজনের কাস্টমার। সো সো গুগলে যেটা বলে ইউজার, আমাজনে সেটাকে বলে কাস্টমার। হ্যাঁ, সো তারা বলে ফোকাস অন দ্য ইউজার অ্যান্ড অল এলস উইল ফলো। তার মানে আমরা যদি ইউজারে ফোকাস করি তাহলে সব কিছুই ওটার মাধ্যমে চলে আসবে। আম, এবং দেখো অলমোস্ট অনেকগুলা মিল আছে, তার মানে সবাই কাস্টমার ফোকাস। মাইক্রোসফট কাস্টমার ফার্স্ট, তার মানে এভরিবডি ফোকাসড অন কাস্টমার, টু বি অনেস্ট, তাই না? তারপরে দেখো কয়েকটা জিনিস আছে, ইনোভেশন, সবাই কিন্তু ইনোভেশন ফোকাস, যে আমি যদি কন্টিনিউয়াসলি নতুন কিছু না করি তাহলে কিন্তু প্রবলেম। যেমন আমাজনে ইনভেনশন, ইনভেনশন একটা বড় 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 একটা জিনিস করা হয়। অন অন ইউনো যেমন ইয়েতে বলি আমি, যে ফেসবুকে যদি বলি মুভ ফাস্ট অ্যান্ড ব্রেক থিংস, মানে দরকার হলে জিনিসপত্র ভেঙে ফেলো, যেটা করতেছো সেটা করতেই হবে এমন কোনো কথা নাই, ডু সামথিং এলস, তাই না? ফোকাস অন ইম্প্যাক্ট, তার মানে এমন একটা জিনিস করো যাতে বড় একটা ইম্প্যাক্ট হয়, তাই না? অ্যাপেল থিঙ্ক ডিফারেন্ট, থিঙ্ক ডিফারেন্ট মানেই ইনোভেশন ফান্ডামেন্টালি, তাদের থিঙ্ক ডিফারেন্ট অ্যাকচুয়ালি তাদের ট্যাগলাইন। সো তার মানে একটা জিনিস হলো কাস্টমার ফোকাস করা হয়, একটা জিনিস হলো ইনোভেশন ফোকাস করা হয়, এবং আরেকটা জিনিস হলো যে লং টার্ম সাস্টেইনেবিলিটি। দেখো সবাই কিন্তু তাই বলে, আমাজন যেমন করে, আম, যেমন গুগল যেমন করে,
ইটস বেস্ট টু ডু ওয়ান থিং রিয়েলি 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 ওয়েল, তার মানে খুব ভালো মতো করাটা খুব দরকার, সাস্টেইনেবিলিটি ফান্ডামেন্টালি স্পিকিং। তারপরে তুমি যদি দেখো ফোকাস অন ইম্প্যাক্ট, রিয়েলি আমি কিভাবে করব, বিল্ড সোশ্যাল ভ্যালিউ। সোশ্যাল ভ্যালিউ কিন্তু একদিনে হয় না, এটা কিন্তু এক লম্বা একটা জিনিস। তারপরে এরকম করে ফোকাস অন বেসিক্যালি বিল্ডিং অ্যান আউটস্ট্যান্ডিং প্রোডাক্ট কিভাবে করা যায়। হ্যাঁ, সব কিছুতেই তুমি দেখবা কাস্টমার একটা এলিমেন্ট আছে, ইনোভেশন একটা এলিমেন্ট আছে, অপারেশনস একটা এলিমেন্ট আছে, এবং সাস্টেইনেবিলিটি বা লং টার্ম একটা এলিমেন্ট আছে। সো তার মানে কালচারের মধ্যে এই জিনিসগুলো কোনো না কোনোভাবে আমাদের ফুটিয়ে তুলতে হবে এবং ব্রডলি এটা ডিসকাস করতে হবে। আম, এইখানে যেমন আমি কয়েকটা কোয়েশ্চেন তোমাদেরকে দিয়ে দিছি যে চিন্তা করো, 3টা থেকে 5টা, লেটস সে 5, 3টা আমি খুব সহজে পাবো, 5টা পাইতে আমার অনেক কষ্ট করতে হবে। সো 5টা কোর এলিমেন্ট ইনোভেশন কালচারে কি কি থাকে। হ্যাঁ, তারপরে হলো কয়েকটা গ্লোবাল কোম্পানির কথা চিন্তা করো, যে 3টা থেকে 5টা গ্লোবাল কোম্পানির কথা চিন্তা করো, তাদের ইনোভেশন কালচারটা কি, এবং তাদের কালচারটা নিয়ে কথা বলো। আমাজনের কালচারটা কি? ওকে, দিস আমাজনের 16টা লিডারশিপ প্রিন্সিপাল আছে। ইফ ইউ গো টু দিস আমাজন ওয়েবসাইট, আমি লেট মি জাস্ট শো ইউ। হ্যাঁ, আমাজন কালচার। হ্যাঁ, আমি যদি আমাজন ওয়ার্ক স্পেস কালচার, অ্যাবাউট আমাজন, এখানে যদি যাই আমি কিন্তু কালচারটা দেখতে পারবো, অ্যাপেল কালচার। ইউ ক্যান সি দিস কালচার, তাই না? কালচার বলতে কি বুঝে? এখানে কিন্তু সবগুলো জিনিসই, এখানে তারা বিভিন্ন ভাবে তারা কথাবার্তা বলে, বিভিন্ন জিনিস ইউ ক্যান গো লার্ন অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আর আমাজনের কালচার কোডটা কি? সেই কালচার কোডটা হলো, এগেইন, কালচার কোডটা হলো যেটাতে আমি ফোকাস করব, কালচার কোড ফর এক্সাম্পল লিডারশিপ প্রিন্সিপাল। হ্যাঁ, আমাজন কালচার কোডটাকে বলে লিডারশিপ প্রিন্সিপাল। তার মানে এইটা তুমি যদি দেখো, আমি আসুক, ও সরি, এটা একটা বই, আমাজন.কম এর এটা একটা প্রবলেম। আমি বলি আমাজন কালচার, কালচার কোড হলে কি একটা বইয়ের নাম। গিভ মি 1 সেকেন্ড। ওকে, এটা আমার ইয়েটা কম্পিউটারটা রেসপন্ড করতেছে না, যখনই এটা আসবে তার মানে আমাজনের একটা এই যে আসছে লিডারশিপ প্রিন্সিপাল। সো এই লিডারশিপ প্রিন্সিপালটা হলে গিয়ে, ফর এক্সাম্পল, আমাজনের একটা ভেরি ইম্পর্টেন্ট একটা কালচার, 16টা জিনিস আছে, এবং দেখবা যে একটা আরেকটার সাথে কম্পিট করে। একটা বলে ডাইভ ডিপ, একটা বলে বায়াস ফর অ্যাকশন। ডাইভ ডিপ মানে আমি আরো আরো রিসার্চ করে করি, ভালো জিনিস দেখি, কিন্তু আরেকটা বলে বায়াস ফর অ্যাকশন, এক্ষুনি করতে হবে, তাই না? কাস্টমার অবসেশন, উই হ্যাভ গান থ্রু দিস থিং বিফোর, সো ইউ নো হোয়াট অ্যাকচুয়ালি কনস্টিটিউট কালচার এনিওয়ে। সো 3টা কোম্পানির কথা চিন্তা করো, অ্যাপেল, অ্যাপেলের কালচারটা কি? মেটা, মেটা মানে ফেসবুক, ফেসবুকের কালচারটা কি? সো এই কালচারগুলো যদি যখন আমার জানা হয়ে যাবে, তখনই আমি বুঝতে পারবো যে আসলে ইনোভেশন, ম্যানেজিং দ্য ইনোভেশন, হোয়াট কনস্টিটিউট ম্যানেজিং দ্য ইনোভেশন, তাই না? তারপরে কে কালচারটা সেট করে? কালচার কিন্তু আসে একদম সবচেয়ে বড়, মানে একদম বোর্ড অফ ডিরেক্টর থেকে আসে। কে প্র্যাকটিস করে? এভরি সিঙ্গেল পার্সন ইন দ্য অর্গানাইজেশন, এভরি সিঙ্গেল পার্সন প্র্যাকটিসেস দ্য কালচার, তাই না? তারপরে তোমার ধরো কালচার স্টেটমেন্টটা কি হতে পারে? আমাজনের কালচার স্টেটমেন্টটা হলো আর্থস মোস্ট কাস্টমার সেন্ট্রিক কোম্পানি। অ্যাপেলের কালচার হলো থিঙ্ক ডিফারেন্ট। নাইকি, যে যে জুতা বানায়, তাদের কালচারটা হলো জাস্ট ডু ইট। হ্যাঁ, একটা ছোট্ট একটা কথা, কিন্তু ইট মেক্স এ হিউজ ডিফারেন্স, হিউজ ডিফারেন্স। ফেসবুকের ছিল ব্রেক সামথিং, এট সাম পয়েন্ট ওটা বোধহয় চেঞ্জ করছে, বাট ব্রেক সামথিং মানে দুইটা শব্দ, কিন্তু ব্রেক সামথিং টুডে, ব্রেক সামথিং ইয়েস্টারডে, ব্রেক সামথিং টুমরো, মানে দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক একটা কালচার। হ্যাঁ, ওকে, লেটস গো থ্রু দিস সেকেন্ড ওয়ান, ইনোভেশন ইন্ডেক্স। আমরা ইনোভেশন ইন্ডেক্স নিয়ে অনেক ধরনের ইনোভেশন ইন্ডেক্স নিয়ে কথা বলছি। আমি যেটা ফোকাস করব সেটা হলো তুমি নিজের ইনোভেশন ইন্ডেক্সটা বানাও না কেন, এটাতে কি কি কম্পোনেন্ট দরকার। সো এইখান থেকে যে যে তুমি খুঁজে পাবা যে অনেক ধরনের কম্পোনেন্ট আছে, কি ধরনের ইনস্টিটিউশন, হিউম্যান ক্যাপিটাল, কি ধরনের মানুষ আছে, ইনফ্রাস্ট্রাকচার কি ধরনের আছে, মার্কেটের সফিস্টিকেশন লেভেলটা কেমন, বিজনেস সফিস্টিকেশন লেভেলটা কেমন, তাদের কি নলেজ। দেখো, একটা ইনোভেশন ইন্ডেক্স আমি দেখছি, আমরা ব্যক্তিগতভাবে ইউজ করতাম, আমি বিভিন্ন কোম্পানিতে 65-35, এটা ছিল আমার একটা বড় ইনোভেশন ইন্ডেক্স। তার মানে এটা হলো, আমার যদি কোনো এমপ্লয়ি হয় ইনক্লুডিং মাই সেলফ, আমি 65 ভাগের বেশি সময় কাজ করতে পারবো না। 65% আমি কাজ করব, 35% আমি নতুন কিছু নিয়ে চিন্তা করব।
তখনই এটা, তার মানে আমি অনেক বেশি সময় দিলাম ইনোভেশন ইন্ডেক্সের জন্য। ইজ দ্যার অ্যান আইডিয়াল টাইম? মেবি, মেবি নট, কিন্তু চিন্তা করতে হবে। তারপরে ব্লুমবার্গের ইনোভেশন ইন্ডেক্স দেখো, রিসার্চ আর এন ডিতে কত টাকা আমি খরচ করতেছি। আমার বিজনেস এনভায়রনমেন্টটা কি ইনোভেশন এটা এনকারেজ করে কিনা, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আমার কতগুলা প্যাটেন্ট আছে, আমার কপিরাইট আছে কতগুলা, হ্যাঁ, এইগুলা নিয়ে চিন্তা ভাবনা করা। সো এরকম করে তুমি চিন্তা করবা যে আচ্ছা, আমার মতে যদি ইনোভেশন ইন্ডেক্স যদি আমি নার্চার করতে চাই, কিভাবে কিভাবে করব, ঠিক আছে। সো এগেইন, দেখো এখানে কিছু কোয়েশ্চেনের কথা তোমাদেরকে বলছি, চিন্তা করো 5টা কম্পোনেন্ট হতে পারে একটা আইডিয়াল ইনোভেশন ইন্ডেক্সের জন্য, কি ধরনের হতে পারে। তারপরে দুইটার কথা চিন্তা করো এবং কম্পেয়ার করো তাদেরকে। একটা ব্লুমবার্গ ইনোভেশন ইন্ডেক্স হতে পারে, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স হতে পারে, এই দুইটা কম্পেয়ার করো, এটার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটাতে স্ট্রং কিছু আছে, উইকনেস কি আছে। থিঙ্ক অ্যাবাউট দিস থিংস, মানে বি বি এক্সট্রিমলি অ্যানালিটিক্যাল। তারপরে একটা নিজের একটা বানানো, আমি তো বুঝলাম এটা এটা দরকার, এটা এটা, ও আচ্ছা ঠিক আছে, আমি যদি একটা আজকে বানাইতে হয় এইভাবে আমি বানাবো। তারপরে আমি যেটা বলছি, বানাইলেই তো হবে না, মানুষ তো এটা ইউজ করতে হবে। কয়েকটা বাংলাদেশি কোম্পানি, কয়েকটা গ্লোবাল কোম্পানিকে তোমার ইনোভেশন ইন্ডেক্স দিয়ে তুমি মেজার করো। ও আচ্ছা, আর এন ডি দেখি, স্কোয়ার 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 গ্রুপ ইনোভেশন ইন্ডেক্সে কোথায় আছে, তারা এত টাকা খরচ করতেছে, এইভাবে করতেছে। সো ফাউন্ডেশনালি স্পিকিং, আমরা যেটা করব যে এই যে ইনোভেশন ইন্ডেক্সটা আমি বানাচ্ছি, এটা কি আসলে কাজে লাগবে নাকি লাগবে না, কিভাবে কাজে লাগাবো, এই গ্যাপটা অ্যানালাইজ করা। সো আন্ডারস্ট্যান্ড মোর অন দোজ সাইড, ওকে। তারপরে হলো আমরা কথা বলছি কিছু ইনোভেশন ফ্রেমওয়ার্ক নিয়ে। ডিজাইন থিঙ্কিং হলো গিয়ে একটা, মোস্টলি ডিজাইন থিঙ্কিং এর 5টা কম্পোনেন্ট থাকে আসলে। হ্যাঁ, একটা হলো এমপ্যাথি, আইডিয়েশন, প্রোটোটাইপিং, টেস্টিং অ্যান্ড ডিফাইনিং। তুমি দেখবে এখানে 4টাও আছে, কিন্তু 4টাও যদি তুমি থাকে, এইখানের মধ্যে ওই যে ডেলিভারের মধ্যে 2টা জিনিস আছে, ইটারেশনটাও সহ। মোরলেস এইটাই হলো গিয়ে ডিজাইন থিঙ্কিং এর সবচেয়ে বড় ফ্রেমওয়ার্ক। বিভিন্ন রকম আছে, কিন্তু সাধারণত 5টা কম্পোনেন্ট, মেইন কম্পোনেন্ট থাকে 5টা। আবার দেখো, 4টা দিলাম, 5টা দিলাম, 6টাও আছে, কিন্তু 6টা এই যে ইমপ্লিমেন্টেশনটা, হ্যাঁ, যেমন এমপ্যাথাইজ, বাট a lot of people don't consider এই টেস্ট ইমপ্লিমেন্টেশন, একটাই কনসিডার করে। বা রিগার্ডলেস, আমাদের বুঝতে হবে যে কেন এই কম্পোনেন্টগুলো আছে, কেন, হাউ ডু আই ডু দিস থিংস, ওকে। তারপরে তুমি এখানে কিছু ডিটেল দেওয়া আছে, তারপর আরেকটা দিছি আমরা বিজনেস মডেল ক্যানভাস, এটাতে 9টা কম্পোনেন্ট আছে। এগুলো আমাদের বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, এই 9টা কম্পোনেন্ট কেন দরকার। পৃথিবীর অনেকগুলা বড় বড় কোম্পানি, বিশাল বিশাল কোম্পানি, শুধু বিজনেস মডেল ক্যানভাস দিয়ে তাদের কোম্পানি দাঁড়া করে ফেলছে। এটা ইনফ্যাক্ট তুমি যদি যাও ফেসবুকে, যদি যাও ফেসবুকে দেখবে বিশাল একটা বিজনেস মডেল ক্যানভাস দেওয়া আছে। সবকিছু করতে গেলে বিজনেস মডেল ক্যানভাস বানাইতে হবে তাদের, এন্ড ইট বিকামস এ ফ্যান্টাস্টিক একটা মেকানিজম, ঠিক আছে। তারপরে এইখানে কয়েকটা কোয়েশ্চেন দেওয়া আছে, যেমন ডিজাইন থিঙ্কিংটা কি জিনিস, কতগুলো কম্পোনেন্ট আছে ডিজাইন থিঙ্কিং এ, প্রত্যেকটা একটু ডিফাইন করো। এমপ্যাথাইজ মানে কি, আইডিয়েট মানে কি, তাই না, টেস্টিং মানে কি, প্রোটোটাইপিং মানে কি, এগুলা বোঝাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ দিস ইজ হাউ উই ক্যান ক্রিয়েট ওয়ান। হ্যাঁ, তারপরে বিজনেস মডেল ক্যানভাস, ও ক্যাম্পাস লিখছি, অথবা এটা বানান ঠিক করে দিছে, এটা হবে ক্যানভাস, বিজনেস মডেল ক্যানভাস, হুইচ ওয়ান ইউ প্রিফার ফর দ্য স্টার্ট আপ। যেমন প্রত্যেকটার জন্য 9টা বুলেট পয়েন্ট আছে। কয়টা আছে? 9টা। ইজি আনসার, ইজি কোয়েশ্চেন, এবং কি কি জিনিস আছে, কেন আছে। হ্যাঁ, সো দিজ আর ফিউ থিংস, লেট মি জাস্ট ফিনিশ দ্য এই যে তোমরা অনেকেই আনসারটা দিছো, বাট সবাই বোধহয় এইটা দেও নাই। আই এম এক্সপেক্টিং অল অফ ইউ টু গো থ্রু দিস কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, সো দ্যাট আই ক্যান অ্যাকচুয়ালি গিভ ইউ স্কোর, তোমাকে পয়েন্ট দিতে পারবো। হ্যাঁ, ওইটা তোমাদের হোমওয়ার্ক ছিল বেসিক্যালি। সো এগেইন, ইউ শুড অ্যান্সার দ্যাট ওয়ান। আমরা নেক্সট উইকে তোমাদের একটা কুইজ হবে, কুইজ, এবং আমরা একটু সময় পাইলে আমরা একটু আগায়া থাকবো একটা কন্টেন্ট নিয়ে, বাট নেক্সট উইকে আমরা তোমার কুইজ নিয়ে কাজ করব। আমি তোমাদেরকে আজকেও সময় দিব। আমি জানি, ওই যে মাইশা জানে সেটা, যে তোমাদেরকে যদি বলি যে তোমরা এটা শেষ করো, যদিও মাইশা বলে দিছিল যে আজকের মধ্যে প্লিজ সাবমিট করো, কিন্তু তোমরা করো নাই। সো হোয়াট আই এম গোনা ডু, আই এম গোনা অ্যাকচুয়ালি স্পিক ফাস্ট, এবং তোমাদের কনসেপ্টগুলো দিয়ে দিব, এবং তোমাদেরকে কিছুক্ষণ সময় দিব, তোমরা শেষ করবা। আধা ঘন্টা সময় দিব, আবার আধা ঘন্টা পরে আমরা আবার ক্লাস করব, যাতে লিস্ট তুমি বলতে পারো যে তোমাকে আমি সময় দিছি এটা শেষ করার জন্য। এগেইন কোয়েশ্চেন, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, দিস ইজ নট এ রকেট সায়েন্স, প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, সোজা। এই যে এটা হলো তোমার হোমওয়ার্ক,
একটা 4টা ইনোভেশন বিজনেস ফ্রেমওয়ার্ক চুজ করবা, একটা স্কোরিং গাইডলাইন দিবা, এবার একটা একটা প্রেসক্রিপশন, ধরো তোমার নিজের কোম্পানি, হোয়াটএভার, হাইপোথেটিক্যাল একটা কোম্পানি, মানে এটা সো সিম্পল জিনিস টু ডু। ইট শুডন্ট টেক ইউ মোর দেন লাইক 20 মিনিটস, 15-20 মিনিটস, হ্যাঁ। বাট একটু বেশি সময় নিলে চিন্তা করলা এই সেই, ধরো প্রত্যেকটা সেকশনের জন্য 5 মিনিট করে, 3 5 15 মিনিট, আর সাজাইতে ধরো আরো 5 মিনিট, 15-20 মিনিট ম্যাক্সিমাম, এর চেয়ে বেশি লাগার কথা না। বাট আমি তোমাকে হাফ 1 আওয়ার সময় দিব আজকে। লেটস সে আমার 10টা, তোমার 8টায়, সময় দিব হাফ 1 আওয়ার, ইউর স্পেন্ডিং হাফ 1 আওয়ার টু অ্যাকচুয়ালি রাইট দিস হোমওয়ার্ক অ্যান্সার। এইখানেই তুমি লিখবা, খুব বেশি দূরে যেতে হবে না, তোমার নাম লিখবা, তোমার আইডি লিখবা, এই যে যেমন এখানে 4টা ইনোভেশন ফ্রেমওয়ার্কের কথা বলছে, এগুলার স্কোরিং এর মেকানিজমটা বলছে, কেন বলছে। সো ইউ স্টার্ট ডুইং সামথিং লাইক দ্যাট, দ্যাট উড বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং একটা ভালো একটা এক্সারসাইজ তোমার নিজে জানার জন্যই, তাই না? ইটস নট, মানে তুমি এগেইন তোমরা যখন এই ক্লাসটা শেষ করে বেরোবে কিছু একটা তো শিখবা, সেই শেখাটা নিয়ে আমরা ফোকাস করব। লাস্ট জিনিস আমরা শিখছি প্রথম 2 সপ্তাহে ইজ পিআরএফএকিউ, প্রেস রিলিজ ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স। পিআর এর যেমন একটা জিনিস থাকে, প্রথমে নাম দিয়ে শুরু করতে হবে, একটা ক্যাচি একটা নাম। আজকে আমরা লঞ্চ করতেছি একটা অ্যামেজিং জিনিস, ওকে, ওকে গুড। তারপরে বলতে হবে যে ঢাকা বাংলাদেশ, সেপ্টেম্বর 17, তার মানে আমি বলবো যে কোথায় এবং কখন। তারপরে বলবো যে একটা, আজকে আমাদের কোম্পানি XYZ একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতেছে, এটা একটা ই কমার্স প্রোডাক্ট, যেখানে মানুষজন ক্যামেরার সামনে দাঁড়াইলে তাদের পুরো সুন্দর করে ওই কাপড়টা তার গায়ে পরায় দিবে, যাতে সে দেখতে পারে, বুঝতে পারে কিভাবে তাকে কেমন লাগবে, কিভাবে দেখবে, কোন কালারটা, কালার চেঞ্জ করতে পারবে, সবকিছু করতে পারবে। একটা ভার্চুয়াল মিরর আমরা আজকে লঞ্চ করতেছি, ফ্যান্টাস্টিক। তারপরে তোমার কি করতে হয়, পিআরএফএকিউতে একটা অ্যান্সার দিতে হয়, যে আমার একজন কাস্টমার, হ্যাঁ, লেটস সে শাহনাজ বেগম বলছে যে সে ভার্চুয়াল মিররের মাধ্যমে তার জন্মদিনের একটা প্রোগ্রামে যাচ্ছিল, সেটার জন্য সে বেস্ট একটা ড্রেস খুঁজে পাইছে, বেস্ট একটা সালোয়ার কামিজ, বেস্ট একটা হিজাব, বেস্ট একটা চুড়ি, বেস্ট একটা টিপ, বেস্ট একটা ফেস হোয়াট এভার ইট ইজ খুঁজে পাইছে। এবং আমি ভেরি হ্যাপি, আমার আশা করতেছিলাম যে এটা আমি আরো আগে, তাইলে আমার জন্য আরো লাইফ ইজি হইতো। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, রিয়েলি রিয়েলি গুড, তাই না? সো তার মানে ব্যাপারটা কি আমি বলতেছি, একটা কাস্টমার টেস্টিমোনিয়াল থাকতে হবে, আরেকটা থাকতে হবে ভিশন টেস্টিমনি, যেটা এক্সিকিউটিভ। ধরো তুমি কোম্পানির মালিক, বলবা যে ওকে, আমি সাখাওয়াত, কোম্পানির সিইও, সাখাওয়াত সাহেব কোম্পানির সিইও বলেছেন যে এই ভার্চুয়াল মিরর তো মাত্র শুরু, আমরা ভবিষ্যতে আমরা আরো অনেক কিছু করব, যেটার মাধ্যমে আপনার বাসায় আপনার জিনিস আপনি চাওয়ার আগেই পৌঁছে যাবে। ফ্যান্টাস্টিক একটা মেসেজ, ফিউচার লুকিং একটা মেসেজ, তাই না? তার মানে কম্পোনেন্ট গুলো কি কি হলো, একটা হলো ক্যাচি একটা নাম, একটা হলো ডেট, একটা হলো আরেকটা হলো লোকেশন, একটা লোকেশন, একটা ডেট, তারপরে একটা সুন্দর একটা ডিসক্রিপশন কি করার চেষ্টা করতেছি আমরা, কিভাবে করব, এবং এটার মধ্যে তারপরে একটা কাস্টমার টেস্টিমোনিয়াল, তারপরে একটা এক্সিকিউটিভ ফিউচার ভিশন দিলাম। এরপরে কি আরো 2টা কম্পোনেন্ট আছে, পিআর, এটা হলো পিআর পোর্শনটা, মানে প্রেস রিলিজ। এফএকিউ, এফএকিউ 2টা হতে পারে, একটা হলো ইন্টারনাল, একটা এক্সটার্নাল। ইন্টারনাল হলো আমার নিজের জন্য, ও আচ্ছা আমরা যেটা বানাবো কি দিয়ে বানাবো, এটা কি কাচের হবে নাকি এটা ভার্চুয়াল হবে, এটা মোবাইলে হবে নাকি এটা এই হবে সেই হবে, কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব, আমাদের খরচ কত, এটা কে বানাবে, লিডার কে থাকবে, মার্কেটিং স্ট্র্যাটেজি কি, এগুলো সব ইন্টারনাল এফএকিউ। এক্সটার্নাল, এটা আমি কোত্থেকে কিনবো, কিভাবে ইউজ করতে পারবো, প্রবলেম হলে কোথায় যাব, কত টাকা দাম, কি আসে বিষয়, এগুলো হলো এক্সটার্নাল, যেগুলো কাস্টমাররা জিজ্ঞেস করে। তার মানে আমার ইন্টারনাল এফএকিউ কতগুলো থাকতে হবে, এক্সটার্নাল এফএকিউ কতগুলো থাকতে হবে। তো ফান্ডামেন্টালি যে পিআর এফএকিউটা এমনই চমৎকার একটা স্টাইল, যে কারণে এটা লিখতে গেলে আমার একটু চিন্তা করতে হবে। এখন আমি যদি এটা লিখে দিই সবাইকে, তখন কিন্তু মানুষজন অ্যাপ্লিকেশন বানানো খুব সহজ, তখন আমার বিজনেস বানানোটা খুবই সহজ হয়ে যায়। এবং এটা যেহেতু আমাজন ব্যবহার করে, আমাজনের 1 লক্ষ কাস্টমারও এটা ব্যবহার করে, লাখে লাখে কাস্টমাররা টু বি অনেস্ট এটা ব্যবহার করে। ওকে, এনে কয়েকটা কোয়েশ্চেন আছে আমাদের, যেমন পিআরএফএকিউতে কতগুলো কম্পোনেন্ট আছে, পিআরএফএকিউতে, তাই না? একটা পিআর একটা এফএকিউ, পিআর এর মধ্যে এতগুলো কম্পোনেন্ট আছে, এফএকিউতে এতগুলো কম্পোনেন্ট আছে।
তারপরে বলবো যে একটা শর্ট, খুবই ব্রিফ একটা পিআর লেখো সবগুলা কোর কম্পোনেন্ট নিয়ে। তার মানে একটা নাম দিবা, ডেটটা দিবা, লোকেশনটা দিবা, একটা ছোট ডিসক্রিপশন দিবা, কাস্টমার টেস্টিমোনিয়াল দিবা, একটা এক্সিকিউটিভ ভিশন দিবা, তারপরে একটা দুই তিনটা ইন্টারনাল এফএকিউ, দুই তিনটা এক্সটার্নাল এফএকিউ। গুড, ডান। ইট শুড টেক লাইক মেবি 5-10 মিনিটস ম্যাক্স। বুঝতে পারছো? তারপরে এক্সটার্নাল এফএকিউ, ইন্টারনাল এফএকিউ, এগুলো একটু ভালো মতন বুঝতে হবে যে ইন্টারনাল, পাঁচটা ইন্টারনাল এফএকিউ লিখি, খুব হাই ভ্যালিউ। এফএকিউ মানে ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, তার মানে কোয়েশ্চেনটা লিখলাম, ওটার উত্তরটাও দিব, তাই না? সো দিজ আর ভেরি ভেরি গুড প্র্যাকটিসেস। তার মানে আমরা এটা ইটারেট করতেছি বারবার যে এটা শিখে, এটা জেনে, এটা বুঝে আমি এই জিনিসটা করার চেষ্টা করব। তোমাদের কি কোনো কোয়েশ্চেন আছে? আমি একটু স্টপ করলাম রিভিউটা। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? ও, এটা ফল না? আমরা কি ফলই তো নাকি? তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? ফ্যান্টাস্টিক। এখন আমরা, হোল্ড অন 1 সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড, আমি একটু স্ক্রিনটা আবার শেয়ার করি। আবার কি হলো? হোল্ড অন। ওকে, আম ব্যাক। হুম। এবার আমি একটু ফিউচারে যাই। হ্যাঁ, নেক্সট একটা জিনিস, এটা খুবই সিম্পল একটা জিনিস, সাধারণত আমরা এটাতে কোনো কোয়েশ্চেন করি না, কিন্তু আমাদের কিছু জিনিস আমাদের জানা দরকার। যে আমি যদি একটা অ্যাপ্লিকেশন বানাতে যাই, একটা ই কমার্স অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, অথবা জাস্ট একটা রেগুলার বিজনেস, এটা তো আমার একটা মডেল বানাইতে হবে না? টেমপ্লেট দরকার। এই ফিগমা নামে একটা টুল আছে। এই ফিগমা টুলের মাধ্যমে কিন্তু আমরা খুব সুন্দর, তোমরা অনেকেই ফিগমা ইউজ করছো, তোমরা যদি যাও ফিগমাতে গেলে কিন্তু অনেক টেমপ্লেট পেয়ে যাবা। ফিগমাটা ফ্রি। ফিগমাটা তোমরা যদি, যেমন আমি যদি লগ ইন করি, আহ, আমি মোটামুটি এখান থেকে আমি টেমপ্লেট গুলা দেখতে পাবো, বিভিন্ন টেমপ্লেট আছে, সেখান থেকে আমি টেমপ্লেট গুলো এক্সপ্লোর করতে পারতেছি যে ও আচ্ছা, আমি একটা ই কমার্স সাইট বানাইতে চাই, তাহলে আমি এখানে সার্চ করি ই কমার্স, তাই না? অথবা আমি বললাম এই যে ই কমার্স ইউআই, দেখো, ই কমার্স ইউআই তে গেলে পুরো ই কমার্সের কিটটা পেয়ে যাব, ঠিক কি না? ওকে, এটা একটা ই কমার্সের ইউআই, নিউ কালেকশন, ইটস স্পেশাল। ওকে, এটা অলরেডি একজন বানায় ফেলছে। সো আমি এটা নিয়ে আমি এখন এটা চেঞ্জ করতে পারি। আমি বললাম যে আমি আসলে দেখতে চাই আইফোনে কেমন হবে, সো আমি এগুলাকে অ্যাড করতে পারি। সো এগেইন, ফিগমা ইজ সামথিং দ্যাট ইউ মাইট নো। আমাদের এই ক্লাসটা ফিগমার জন্য না, বাট আমি তোমাকে দেখাইলাম যে ফিগমা। তারপরে কি ধরনের স্কিল লাগবে এটা বানানোর জন্য? আমার একটা স্ট্র্যাটেজি স্কিল লাগবে, আমার বিজনেসটা প্ল্যান করতে হবে, একটা কালচার কোড ক্রিয়েট করতে হবে, তাই না? কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ আমার কিছু স্কিল দরকার। যেমন অনেকে আমরা চিন্তা করি না এটার কথা, প্রথম থেকে চিন্তা করি না যে কেউ না কেউ এই কাজটা করতে হবে, লিগ্যাল কাজ, হিউম্যান রিসোর্স, লোক হায়ার করা, প্রসেস বানানো, একটা প্রজেক্ট এবং প্রোগ্রামগুলো ম্যানেজ করা। হাউ ডু উই ডু অল দিস থিংস? এবং এগুলোর জন্য কিন্তু প্রত্যেকটার জন্য তোমার টুল আছে, ফ্রি আছে, ওপেন সোর্স আছে, পেইড আছে। মানুষ ফ্রি থাকলে কেন পেইড নিবে? টু বি অনেস্ট, বেশিরভাগ সময় মানুষ পেইড নেয় তার কারণ যাতে তাদের হেডেকটা কম, যখন তোমার যদি কম এমপ্লয়ি থাকে, তুমি সবসময় পেইড নেওয়ার চেষ্টা করবে, কারণ যাতে তোমার এটার পিছনে সময় স্পেন্ড করতে না হয়, কারণ তোমার তো সময় নেই, তাই না? আমরা এটা নিয়ে পরেও কথা বলবো, যেমন ওপেন সোর্স খরচ কেমন, এবং অনেক অনেক সময় আমরা মনে করি ওপেন সোর্স হলো ফ্রি। দ্যাটস এ ভেরি রং আইডিয়া। এই কোশ্চেনটা কিন্তু ফাইনালে তোমার থাকে, ওপেন সোর্স কি ফ্রি? তখন অনেকেই বলে অফকোর্স ফ্রি। না, ওপেন সোর্স আসলে ফ্রি না, ওপেন সোর্স পেইড মোস্ট অফ দ্য টাইম বেসিক্যালি। যাই হোক, উইল নো মোর অ্যাবাউট দ্যাট। ডিজাইন করা, তারপর আমার অ্যাডমিনিস্ট্রেশনের কাজটা হলো, এখন আমি আমার সলিউশনটা একটা ইনোভেটিভ কোম্পানি একটা বানাবো, এর ডিজাইনটা কিভাবে করতে পারি। হ্যাঁ, আহ, এই ডিজাইনটার জন্য কিছু ইউআই ইউএক্স টুল আছে, একটু আগে তোমাকে ফিগমা দেখাইলাম। এরকম আছে বাবল, বাবল নামে একটা আছে, লেট মি সি ইফ আই ক্যান অ্যাকচুয়ালি শো ইউ বাবল।
.io। বাবলে যদি যাও, সিমিলার টু ফিগমা, ওদের ফুল স্ট্যাক, নো কোড, কোনো কোড লিখতে হয় না, সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন বানায় ফেলতে পারবা। অলরেডি দেখো 3.3 মিলিয়ন লোক অলরেডি অ্যাপ্লিকেশন বানাইছে বাবলে, তাই না? আহ, আর ক্লড দিয়েও করতে পারে। তার মানে তুমি দেখো চ্যাটবট দিয়ে আজকাল এই জিনিসগুলো পুরোটা বানায় ফেলতে পারবা। কারা কারা বানাইছে দেখো, বড় বড় কোম্পানি, লিফট, লরিয়াল, হাবস্পট, এগুলো অনেক বড়, ইয়ামাহা, ভিএমওয়্যার, ড্যানন, ড্যানন যে ইয়োগার্ট কোম্পানি, এরা সবাই এই বাবল ইউজ করে। বাবল ইউজ করে তারা অনেক অ্যাপ্লিকেশন বানাইছে। সো ফ্যান্টাস্টিক একটা জিনিস, ইউ ক্যান স্টার্ট একটা ইউজ কেস যদি দেখি। আম, ধরো তুমি ফাউন্ডার, তুমি একজন ইনোভেটর বেসিক্যালি, তুমি যদি চাও ইউ ক্যান গেট স্টার্টেড এন্ড স্টার্ট বিল্ডিং দিস থিংস। সো এগেইন, আমি তোমাকে যেটা বলবো যে দিস টাইপ অফ টুলস, উপস সরি, একটা সেকেন্ড, দিস টাইপ অফ টুলস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্সের জন্য। তারপরে অ্যাপ্লিকেশন বানানো শুরু করলা। প্রথম দিকে আমি কিভাবে বানাবো, বানাবো হলো খুব সহজে। যেমন ধরো এখানে ফ্লাটার আছে, আমি একটা মোবাইল বানাইতে চাই ফ্লাটার দিয়ে। ফ্লাটার দিয়ে কিন্তু শুধু মোবাইল না, মোবাইল, ওয়েব, আইফোন, অ্যান্ড্রয়েড সব একসাথে বানাই ফেলতে পারবো, ইউনিটি দিয়ে বানাই ফেলতে পারবো। আমাজনের একটা অ্যাম্পলিফাই নামে একটা প্রোডাক্ট আছে, সেলসফোর্সের হেরোকু নামে একটা প্রোডাক্ট আছে, জিসিপি, গুগলে ফায়ারবেস নামে একটা প্রোডাক্ট আছে। এই প্রোডাক্ট দিয়ে খুব সহজে তুমি অ্যাপ্লিকেশন বানাই ফেলতে পারবে। কোডিং খুব কম জানলেই হবে, যদি জানো খুব ভালো কথা, কম জানলেও তোমার হবে। এরপরে বানালাম, তারপরে এখন আমার করতে হবে কি, ও আচ্ছা, কাস্টমার আসলে কাস্টমার কল কেমনে নিব, তার মানে তোমার অপারেশনাল রেডিনেস। কাস্টমার একটা মাল পছন্দ হয় না, রিটার্ন কেমনে দিবে, রিটার্ন দিলে আমি টাকা ফেরত কেমনে দিব, টাকা কি পুরোটা ফেরত দিব না রিস্টকিং ফি রাখবো, কি আসে বিষয়, তাই না? তারপরে একটা রেফারেন্স আর্কিটেকচারটা বানাইতে হবে। ও আচ্ছা, এখন থেকে আমি যা যা করব এইগুলা স্ট্যান্ডার্ড টুল ইউজ করব। হ্যাঁ, দেখা গেল 10টার মধ্যে 9টা ভালো কিন্তু একটা খারাপ, তারপরেও সেটা ইউজ করতে হবে, কারণ ইউজ করলে তোমার বেনিফিটটা পাবা, যে এটারে বলে স্কেল ফ্যাক্টরটা তুমি পেয়ে যাবা। বুঝতে পারছো? কারণ ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তুমি যদি একটা কোম্পানি বানাও, ধরো একটা টেকনোলজি সেন্ট্রিক কোম্পানি, যদিও আমরা টেক সেন্ট্রিক কোম্পানির কথাই বলতেছি, কিন্তু যে কোনো কোম্পানি কিন্তু টেকনোলজি এনেবলড হতে হবে। এখানে কিন্তু অনেক কিছুতেই তোমার কোডিং এর দরকার নাই। হ্যাঁ, সো রেফারেন্স আর্কিটেকচারটাই ব্যবহার করা যায়। যেমন ধরো তুমি একটা এসইও কোম্পানি বানাচ্ছো বা কন্টেন্ট ম্যানেজমেন্ট, বললা যে আচ্ছা আমি কন্টেন্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিটা কি হবে, সোশ্যাল কন্টেন্ট, ইউটিউব, ফেসবুক, টুইটার, স্ন্যাপচ্যাট, এগুলা সবগুলোর জন্য কন্টেন্ট বানাবে। তার মানে তুমি একটা কন্টেন্ট বানাইলে কিভাবে 10 জায়গার জন্য কন্টেন্টটা বানানো হয়ে যায় সেটা তুমি একটা স্ট্র্যাটেজি বানাই ফেললা। এটা তোমার রেফারেন্স আর্কিটেকচার হলো। তার মানে একটা লিখলা, ওইটা লিখলে তুমি যখন চ্যাটবটে যাবা, তোমার জন্য 10টা কন্টেন্ট বানাই দিচ্ছে। ফ্যান্টাস্টিক! লাইক তোমার লাইফটা খুব ইজি হয়ে গেল না? কিভাবে করবা, তাই না, রেফারেন্স একটা মডেল বানানো। তারপরে তোমার এখন অর্গানাইজেশনটা গ্রো করো। এইটা কিভাবে বাংলাদেশে বাংলায় কথা বলতে হয়, এখন কিভাবে ইংরেজি অ্যাড করা যায়, কিভাবে হিন্দি অ্যাড করা যায়, কিভাবে নেপালিজ অ্যাড করা যায়, কিভাবে ফ্রেঞ্চ, পর্তুগিজ, স্প্যানিশ অ্যাড করা যায়। ওকে, গুড, নাও ইউর টেকিং টু এ ডিফারেন্ট লেভেল। নাও যখন তুমি বাংলাদেশে থাকলা, সুন্দর কালচার আছে, যখন তুমি নেপালে অ্যাড করলা, দেখা গেলো কালচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হাউ ডু ইউ মেনটেন দ্যাট কালচার? কারণ তুমি যদি কালচারটা, যদি তোমার ডাইলিউট হয়ে যায়, কালচারটা যদি তুমি কম্প্রোমাইজ করো, তখন কিন্তু তোমার যে পার্টিকুলার গ্রুপ অফ ইউজার যারা আছে তারা কিন্তু দে আর নট গোনা বি এবল টু মেনটেইন দিস। তার মানে তোমার অরিজিনাল আইডিয়া থেকে দূরে সরে যাবা। এরপরে যেটা হলো পিচ ডেক। আমি তোমাকে পিচ ডেকের কিছু এক্সাম্পল দিব, আছে এখানে, যে পিচ ডেকের ব্যাপারটা কি, মানে আমার কোম্পানিটা কেমন হবে, ইনোভেটটা কেমনে করব, এইটা স্কেল করব কেমনে, এগুলো সব, এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। মানে প্রচুর পরিমাণ জব আছে শুধু পিচ ডেক বানানোর জন্য। এখানে একটা ইন্টারেস্টিং লেসন লার্ন আছে, সেটা হলো আহ, একটা ভিডিও আছে, আমি ভিডিও লিঙ্কটা তোমাদেরকে দিয়েছি, যে যেই লোকটা 0 থেকে 2 মিলিয়ন ডলারের লিডার, সে কিন্তু কোনোদিনই 2 থেকে 20 মিলিয়ন ডলারের লিডার হতে পারবে না। মানে আমার কোম্পানিটা 2 মিলিয়ন ডলার পর্যন্ত হইলে তারপরে কিন্তু আমাকে চাকরি ছেড়ে দিতে হবে, নিজের নিজেরে নিজে ফায়ার করতে হবে। কারণ আমি যদি থাকি তাহলে কিন্তু 2 মিলিয়নের বেশি যাইতে পারবো না। তারপর আরেকজনকে হায়ার করলে সে 2 থেকে 20 যাইতে পারবে, আরেকজনকে হায়ার করলে সে 20 মিলিয়নের বেশি। এটা কিন্তু তোমাদের পড়াটা খুবই এক্সট্রিমলি এক্সট্রিমলি একটা ইম্পর্টেন্ট জিনিস। এই যে যেমন একটা বই আছে গুড টু গ্রেট, আমি দিয়ে দিলাম। সো আমি চাই
কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা ফার্স্টে বলো। এখানে আমি একটু স্টপ করি, কারণ অ্যানালগ এটা এক ধরনের কনভারসেশনে আমি যেতে চাই না। আমি তোমাদেরকে একটু কল করি, তোমাদের কনভারসেশনটা একটু ইন্টারঅ্যাক্ট করি। এতক্ষণ পর্যন্ত কি বললাম, তোমরা কি আমার কথা শুনতেছো নাকি অন্যদিকে মনোযোগ দেওয়া কি আসে বিষয়ে একটু লেটস লার্ন অ্যাবাউট দ্যাট। দেখি, মীর রায়ান আহমেদ, বলো দেখি এতক্ষণ যে বললাম এটা থেকে তোমার কোনো কোয়েশ্চেন বা একটু সামারি করো যে হোয়াট ডিড ইউ লার্ন সো ফার। মীর রায়ান আহমেদ রেসিন অথবা রাসিন, আনমিউট করে কথা বললো। ও কাম ব্যাক টু ইউ। শামিম, শামিম কি আছো? শামিম, ইশতিয়াক। ইয়েস স্যার। তো বলো দেখি, একটু সামারি করো। আমি তো সামারি করলাম, আমরা এটা কয়েকবারই পড়লাম। এখন তোমার কি মানে হোয়াট ইজ ইয়োর কনসেপ্ট লাইক, আমি আমরা যা যা বললাম এটা থেকে তুমি কি কি বুঝলা? ধরো একটা ইনোভেশন ম্যানেজ করতে গেলে কিছু কিছু কম্পোনেন্ট নিয়ে আমরা আলাপ করছি, হুইচ রেজোনেটস উইথ ইউ, যে কোনো একটা কম্পোনেন্ট নিয়ে আমরা কথা বলি। তোমার কি মনে হয়? জি, আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানলাম, ডিজাইন থিঙ্কিং, কালচার মেকিং, ইনোভেশন ইন্ডেক্স, এই বিষয়গুলো একটা কোম্পানিকে ইনোভেট করার জন্য মাস্ট, এবং এটাকে আপগ্রেড করা, এটার অনুযায়ী সবচেয়ে মেন কথা যে কালচার ক্রিয়েট করা, এবং ডিজাইন থিঙ্কিং, যে বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এগুলো বুঝলাম আর কি। ভেরি গুড। আর এমনি মাঝখানে স্যার এই বলো। হুম। মাঝখানে এই যে নেটওয়ার্কে খুব প্রবলেম করছিল, বারবার কেটে যাচ্ছিল, আবার আসছিল, এরকম হচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাব্বি, রাব্বি কি আছো? রাব্বি মজুমদার। ওকে। মুশাহিদ মজুমদার। আমাদের তো ভালোই মজুমদাররা আছে, আমার শ্বশুর বাড়িও মজুমদার অবশ্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তো আমরা আজকে অনেকগুলো জিনিস নিয়ে কথা বললাম, যে কোনো একটা টপিক তোমার কাছে যেটা ইন্টারেস্টিং মনে হচ্ছে, কেন ইন্টারেস্টিং মনে হচ্ছে সেটা একটু তুমি যদি আমাদের সাথে শেয়ার করো। স্যার আমি আসলে টেকনোলজি অ্যান্ড ক্রিয়েটিভ থিঙ্কিং নিয়ে কাজ করি, এবং এটা আমার ফেভারিট থিঙ্কিং সাইড। তো এই ক্ষেত্রে স্যার আমি যেটা দেখলাম, আমি লাস্টে জয়েন করছি, বাইরে ছিলাম একটু। তো ওই যে ডিজাইনের যে বিষয়টা, আহ, ওই ওই টপিকটা নিয়ে আলোচনা একটা আমার ছিল। আচ্ছা, আহ বলো দেখি একটু মোর এক্সপ্লেইন করো তো, ওই জায়গাটার অ্যাট্রাকটিভ জিনিসটা কি ছিল, ওইটার কোন জিনিসটা ভালো ছিল কোন জিনিসটা খারাপ ছিল? যে ফ্রিতে একটা সাইটের মাধ্যমে আমরা আমাদের যে প্রাথমিক যে স্ট্রাকচারটা, যে কোনো একটা ক্রিয়েটিভ থিঙ্কিং কে একটা প্রোটোটাইপ মেকিং করতে যেটা দরকার, এই ফ্রি সোর্স গুলো আমরা পাই না মূলত। তো এইগুলো আসলে এই থিঙ্কিং, আমাদের যে একটা ওয়েবসাইট বা আমাদের ক্রিয়েটিভ থিঙ্কিংটা বা একটা স্টার্ট আপ মেক করতে গেলে যে একটা প্রোটোটাইপ মেকিং করতে হয় মূলত, বা একটা ধারণা দিতে গেলেও একজন আহ, আহ, আপনার ডেভেলপারকে এটা নিজেদের কাছ থেকে নিজে করে নেওয়া যায় আর কি। এটা হচ্ছে বেটার মনে হচ্ছে। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, রিয়েলি গুড রিয়েলি গুড। ওকে, রোজা, শুনতে পাচ্ছ? রোজা, শামিম, রাব্বি, রোজা আর রাসিন, তোমরা কি কেউ আসো? কথা শুনতে পাচ্ছ? স্যার আমি আছি স্যার। আমার হচ্ছে এতক্ষণ নেট প্রবলেম ছিল, আমি মাত্র আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, এর আগে কিছু শুনতে পারি নাই ঠিক করে স্যার। আচ্ছা আচ্ছা, আমার কোয়েশ্চেনটা ছিল, আমরা তো এই গত কয়েকটা দিন, গত 2 দিন অনেকগুলা জিনিস নিয়ে শিখলাম, হ্যাঁ, অনেকগুলো জিনিস নিয়ে ডিসকাস করলাম। এটার মধ্যে কোন জিনিসটা তোমার কাছে একটু অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, বা কোন জিনিসটা তোমার মনে হচ্ছে যে ও ইয়া দিস ইজ সামথিং দ্যাট আই ডিডন্ট নো বিফোর, নাও দিস ইজ ভ্যালুয়েবল ফর মি? স্যার আমি তো পিআরএসসি এর জন্য ওয়েট করতেছি স্যার, কখন এটা বুঝাবেন, কখন শুরু করবেন, তারপরে এটা ইমপ্লিমেন্ট করবো স্যার। ফ্যান্টাস্টিক। তুমি কি গত ভিডিওটা দেখছো, গত ক্লাসের? স্যার আমি ক্লাসে ছিলাম স্যার। আচ্ছা আমি আচ্ছা। দুইটা ক্লাসে, মানে আমাদের যতগুলো ক্লাস হয়েছে আমি সবগুলো ক্লাসে প্রেজেন্ট ছিলাম।
আচ্ছা আচ্ছা, একটু আগে আমি এক্সপ্লেইন করছি পিআরএফএকিউটা, হোপফুলি তুমি একটা লেখাও মিস শুরু হয়ে গেল। করছো। হ্যাঁ, হয়তো তোমার নেটের প্রবলেম ছিল, বাট এটা যখন রেকর্ডিংটা আমরা দিয়ে দিব তুমি তখন ওইটা শুনতে পাবা। বাট তুমি কি কোনো পিআরএফএকিউ লেখা শুরু করছো? না স্যার, এখন শুরু করতে পারিনি। আচ্ছা আচ্ছা, আমি বলবো যে একটা স্যার ইনশাল্লাহ আজকে ক্লাসটা করে হ্যাঁ, তারপরে ইনশাল্লাহ লেখাটা শুরু করবো। ফ্যান্টাস্টিক। পিআরএফএকিউর কোন জিনিসটা তোমার কাছে অ্যাট্রাকটিভ মনে হচ্ছে এখন পর্যন্ত পড়ে যা যা বুঝছো? স্যার পুরো বিষয়টা তো ইন্টারেস্টিং, আলাদা করে কি বলবো। স্যার আমি লেখা শুরু করি, না হলে স্যার মানে আলাদা করে পোর্শন বলাটা আমার জন্য একটু চাপ হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ফ্যান্টাস্টিক, ওকে, তাহলে সাউন্ডস গুড। নেক্সট, তাহলে ঠিক আছে, রাব্বি, রোজা, আব্দুল্লাহ, রাসিন, তোমরা কেউ আছো? রাব্বি। স্যার রাসেনের মাইকে প্রবলেম স্যার, এর জন্য ও কথা বললে শোনা যাচ্ছে না স্যার। টেক্সট আচ্ছা দিতে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আব্দুল্লাহ, আব্দুল্লাহ আর রোজা আর রাসিন, তোমরা কি কথা শুনতে পাচ্ছ? আমার মনে হয় তোমাদের জন্য কিছু হেডফোন আমি নিয়ে যাব, বা বাংলাদেশে যখন যাব যারা আমার সাথে দেখা করবে তারা হয়তো কিছু হেডফোন গিফট হিসেবে পাবা। মানে ব্লুটুথ না, রেগুলার দিয়ে যাতে খুব সুন্দর করে কথা বলতে পারো। আল টেক সাম উইথ মি, ইনশাল্লাহ। ওকে, সো স্যার ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নেক্সট 10 মিনিটসে আরেকটা কনসেপ্ট নিয়ে তোমাদের সাথে কথা বলি। এই কনসেপ্টগুলো তোমাদের, কারণ আমাদের তো শর্ট অ্যামাউন্ট অফ টাইম, আমি একটু তোমাদের সাথে কয়েকটা জিনিস নিয়ে কথা বলে রেডি করে দিতে চাই, যাতে এই জিনিসগুলা কনসেপ্টগুলো তোমার মাথায় খেলতে থাকবে, পার্কুলেট করতে থাকবে। কারণ আমার মিড টার্মটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা একদম পিআরএফএকিউটা বানানো শুরু করব বিভিন্ন কনসেপ্ট নিয়ে, বিভিন্ন এলিমেন্ট নিয়ে। ওয়ান অফ দ্য বিগেস্ট থিং আমাদের জন্য প্রবলেম, সেটা হলো সময় ম্যানেজ করা। টাইম ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ বিগেস্ট প্রবলেম, এটা পৃথিবীর সবার জন্য। আমার মনে হয় যে আমার সময় নাই, এখন আরো মানুষের বেশি সময় নেই। আমি এখানে একটা রিসোর্স তোমাদেরকে দিচ্ছি, যে মাস্টারিং দ্য টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটা ইউ হ্যাভ দ্যাট লিঙ্ক অ্যাকচুয়ালি, অ্যান্ড দিস কামস ফ্রম ভেরিয়াস কম্পোনেন্টস লাইক, দিস ইজ এ চিট শিট, ইউ হ্যাভ ভেরিয়াস থিংস লাইক eat that frog. Okay, eat that frog. That means that ইট দ্যাট ফ্রগ মানে কি, সবচেয়ে কঠিন যে জিনিসটা আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে সেই কাজটা আগে শেষ করা। এন্ড দেখা যায় যে আমার কাছে 100টা কাজ আছে, কোনটা করব আগে, কিভাবে ম্যানেজ করবো, এ লট অফ টাইম। প্রথমে ইট দ্যাট ফ্রগ মেকানিজমটাই বলে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে টাইম কনজিউমিং যেটা আছে সেটা সবার আগে শেষ করো। ওকে, এটা হলো ইট দ্যাট ফ্রগ মেকানিজম। এটা পড়লে ইউটিউব ভিডিও আছে অনেক কিছু। পোমোডোরো, এটা আমার আমার খুব প্রিয় একটা পছন্দের একটা জিনিস। এটা হলো একটানা 25 মিনিট মনোযোগ দিয়া হার্ড কাজ করবা, যে অন্য কোনো দিকে ফোকাস থাকবে না, হেডফোন দিয়া যাতে কেউ কোনো ডিস্টার্ব না করে, একটা একটা টপিক নিয়ে বসবা, 25 মিনিট একটানা কাজ করবা, তারপরে 5 মিনিটের একটা ব্রেক নিবা। এইটা হলো যারা আমাদের ডিস্ট্রাকশন, কারণ আমাদের সবারই ডিস্ট্রাকশন হলো, সবচেয়ে বড় ডিস্ট্রাকশন হলো মোবাইল ফোন, সবচেয়ে বড় ডিস্ট্রাকশন হলো ইন্টারনেট। দিজ আর বিগ ডিস্ট্রাকশনস। কিন্তু আমি যখন একটা কাজ করা শুরু করব, অন্য কোনো দিকে যাব না। যদিও এখানে গেলে ও ওইটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে, ওইটা দেখা, কোনো দিকে আমি যাব না। আমি যেটা করব, একটানা 25 মিনিট একটা কাজ করব। ঠিক আছে? আচ্ছা, এইটা হলো পোমোডোরো মেথড। 2 মিনিট রুল, কোনো একটা জিনিস দেখলাম, এটা যদি আমি 2 মিনিটে শেষ করে ফেলতে পারি, এটা সাথে সাথে শেষ করে ফরগেট অ্যাবাউট ইট, দ্যাটস ইট। এইটাতে যে কি পরিমাণ কাজ হয়, স্পেশালি আমরা যখন ইমেল চেক করি বা এসএমএস চেক করি বা অ্যাকশন আইটেম, আমার একটা জিনিস থাকে খুব সহজে করা যায়, সেটা আমরা বলি কি আচ্ছা ঠিক আছে এটা পরে করব। ওই যে আচ্ছা ঠিক আছে এটা পরে করব করতে, যে আমি যে ডিসরাপটিভ থিঙ্কিং চিন্তা করলাম, এতেই 2 মিনিট চলে গেছে। কিন্তু আমি যদি এটা করে শেষ করে, এটা ফরগেট অ্যাবাউট ইট, মুভ অন। 1-3-5 মেথড, এগেইন সবচেয়ে বিগ টাস্কটা সবার আগে, মিডিয়াম টাস্ক তারপরে, ছোটগুলা সবার শেষে। এটা হলো 1-3-5 বেসিক্যালি। আইজেন হাওয়ার, এটা হলো আমার খুবই প্রিয় একটা জিনিস। তুমি প্রত্যেকটা জিনিস একটা সুন্দর একটা কাগজে লিখবা, এইটা কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু আর্জেন্ট, আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট। এইটা দেখো,
এমনই কাজ পাবা, দেখবা অনেক কাজ আছে যেটা আর্জেন্টও না ইম্পর্টেন্টও না, ওইটা ডিলিট করে দিবা। এর মধ্যে একটা ইন্টারেস্টিং কাজ আছে, প্রতিদিন 1 ঘন্টা করে ফেসবুক দেখা। দেখা যাবে যে এটা আসলে আর্জেন্টও না ইম্পর্টেন্টও না, কিন্তু আমরা দেখি। তার মানে এটা যদি আমি ডিলিট করে দিই, প্রতিদিন 1 ঘন্টা সময় সেভ হবে। কিন্তু আমি বললাম যে আমি ফেসবুক দেখা ওই কন্টেন্টটা আমি অ্যানালাইজ করব, দ্যাট কুড মেবি নট আর্জেন্ট, বাট ইটস ইম্পর্টেন্ট ফর মাই বিজনেস। সো তার মানে এটা কিন্তু আর্জেন্ট না, মানে নট আর্জেন্ট, কিন্তু এটা ইম্পর্টেন্ট। তার মানে আই হ্যাভ টু ডিসাইড অন ইট, এটাকে আমি করব কি করব না। কিন্তু যেটা আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট না, খুবই আর্জেন্ট একটা কাজ, যেমন আমার বাসায় পানি পড়তেছে, এটা কিন্তু এক্ষুনি করতে হবে, কিন্তু এটা ইম্পর্টেন্ট না। পানি পড়তেছে এটা অবশ্যই ইম্পর্টেন্ট, বাট আমার বাসায় রং করতে হবে, এটা অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু এটা করতে হবে। এটাতে আমরা বলি ডেলিগেট করা, যে আরেকজনকে নিয়ে আসি যে এটা করে দিতে পারবে, কারণ তা নাহলে আমার সময়টা নষ্ট হবে। যেটা আর্জেন্ট, যেটা ইম্পর্টেন্ট সেটাই সবসময় করতে হবে। যেটা আর্জেন্ট এবং নট ইম্পর্টেন্ট ডেলিগেট করতে হয় সাধারণত, এবং ইম্পর্টেন্ট কিন্তু নট আর্জেন্ট ডিসাইড, এবং যেটা আর্জেন্টও না ইম্পর্টেন্টও না সেটাকে ডিলিট করা। দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তোমরা যদি আমার এই রুমে না, আমার স্টাডি রুমে একটা আছে, একটা বোর্ডের মধ্যে এরকম আমি 4টা কর্নার করে রাখছি। আগেও আমি করতাম, ছোট্ট একটা কাগজের মধ্যে 4টা কর্নার করতাম, আর্জেন্ট, নট আর্জেন্ট, ইম্পর্টেন্ট, নট ইম্পর্টেন্ট। ওইখানে আমি ওই যে ছোট ছোট স্টিকি নোট আছে না, ওইখানে লিখে লিখে রাখতাম যে এটা কোথায় পড়ে। তুমি নিজেই খুঁজে বের করো, প্রথম দিকে একটু কষ্ট হবে, সবগুলোই মনে হবে আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট। পরের দিকে বুঝবা যে দেখবা যে সব বেশিরভাগই নট আর্জেন্ট, নট ইম্পর্টেন্ট। খুবই চমৎকার একটা জিনিস। তারপরে গেটিং থিংস ডান, এটার একটা চমৎকার একটা বই আছে। এইটা যেমন এগেইন 2 মিনিটস রুল, যে 2 মিনিটের মধ্যে যদি এটা টাস্কগুলা শেষ করে ফেলবা, এবং টু ডু মানে একদম স্ট্রাকচার্ড লিখবা এটা কোন কোন কাজগুলো আছে। খুবই চমৎকার একটা বই, খুবই প্রেসক্রিপটিভ একটা সাজেশন সেটা। পিকল জার থিওরি মানে কি, যে কাজটা সামনে আসবে সেটাই করে ফেলবো, তারপরেটা করে ফেলবো, তারপরটা করে ফেলবো, তারপরটা করে ফেলবো। আর টাস্ক ব্যাচিংটা হলো তোমার ক্যাটাগরাইজেশন, যে আমি ও আচ্ছা এইগুলা সবগুলা হইলো আমার একটা ওয়েবসাইট বানানোর, এইগুলা সবগুলা হলো আমার পড়াশোনা সংক্রান্ত। ওকে, এগুলারে পড়াশোনা সংক্রান্ত, এবং এটা হলো কি আমার ম্যানেজিং দ্য ইনোভেশন ক্লাসের জন্য। সেগুলাকে সবগুলাকে আমি একসাথে করব, ঠিক আছে? একসাথে করে ব্যাচ একটা বানাবো, ব্যাচ বানাইয়া আমি সেটা সেইভাবে কাজ করব। এটাই বেসিক্যালি টাস্ক ব্যাচ আমার মতে। আমার কাছে বেসিক্যালি পোমোডোরো আর আইজেনহাওয়ার ম্যাট্রিক্স, এই দুটো জিনিস আমি অনেক বেশি ইউজ করি। তোমরা তোমাদের মতো তোমার যেটা কাজে লাগে তোমার নিজের মতন করে তুমি সাজায় নিবা, ঠিক আছে? এগেইন তুমি বিভিন্ন অর্গানাইজেশনের, আমরা এই দুইটা জিনিস যে শিখলাম না, আম, এখানে একটা জিনিস আমি বলছি খুঁজে বের করার জন্য। তোমরা 5টা কোম্পানি খুঁজে বের করো যেগুলা লিডার ছিল এবং এখন আর এক্সিস্ট করে না। যেমন একটা কোম্পানির নাম বলি কোডাক। বাংলাদেশে কোডাক নামে একটা কোম্পানি ছিল, বাংলাদেশে কি পৃথিবীতে ছিল। প্রচুর ছবি, ক্যামেরা, ফিল্ম এগুলো বানাইতো, মানে ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। কোডাক এবং ফুজি, ফুজি কালার আর কোডাক, এই দুইটা ছিল। এখন কিন্তু তারা নাই। কেন নাই? দে ডিডন্ট ইনোভেট। কারণ এখন তো আমি মোবাইল ফোন ডিজিটাল পিকচার, যেহেতু আমি ইনোভেট করি নাই, উই ডোন্ট এক্সিস্ট। বাংলাদেশে, আমি যখন বাংলাদেশ থেকে আসছি তখন একটা মাত্র শুরু হচ্ছে তখন, সেটা হলো ভিসিআর। কোনায় কোনায় ভিসিআর এর দোকান। আমাদের সময় ভিসিআর ছিল না, মানে আমি যখন আসতেছি তখন ভিসিআর এর দোকান বিভিন্ন কোনায় 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 ভিসিআর এর দোকান ছিল। আর প্রত্যেকে ভিসিআর নিয়ে আসতো। তখন 10 টাকা করে ছিল। ইংলিশ মুভি হয়তো 15 টাকা করে ছিল, বাংলা মুভি হয়তো 10 টাকা করে ছিল। তুমি ভিসিআর নিয়ে আসতা, এটা 2 দিনের জন্য ভাড়া আনতা, আবার 2 দিন পরে যায় ভিসিআরটা দিতা, ফেরত দিতা, ফেরত দিয়ে আরো আরেকটা ভিসিআর নিলা। ওইটা ধরো দেখা গেল 300 টাকা দিয়ে তুমি জমা রাখছো, জমা রেখা। আমার মনে আছে কেয়ামত সে কেয়ামত তক নামে একটা মুভি তখন বাইরে হয়েছে, খুবই নাম করা ছিল। আমি জানি না তোমাদের কোনো আইডিয়া আছে কিনা, বাট ওই ভিসিআরও অনেকের নাই, ভিসিআরটাও ভাড়া করা যেত, ভিসিআর এর ক্যাসেটটাও ভাড়া করা যেত। দেখো খুব বেশি দিন আগের কথা না, এটা হলো ধরো 85 থেকে 90 এর মধ্যে। আহ, নাই। তা এখন আর ভিসিআর খুঁজেই পাওয়া যাচ্ছে না, একদম আউট, নো লঙ্গার এক্সিস্ট। অথচ এটা বিশাল এক টেকনোলজি, কোনায় কোনায় ছিল, গ্রামে গ্রামে ছিল, সব জায়গায় ছিল।
তারপরে ভিসিআর পরে কি আসলো? ডিভিডি। প্রচুর ডিভিডি। ও, ডিভিডিতে এই মুভি দেখা যায়, আচ্ছা ডিভিডি নেই, একটা ডিভিডি প্লেয়ার দরকার, এই সে। ইট ডাজন্ট এক্সিস্ট। ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি ডাজ নট এক্সিস্ট। আমরা ফোনের কথা চিন্তা করি। আম, ওই যে আগে ছিল তোমার ওই যে টিএনটি ছিল, বাংলাদেশে টিএনটি থেকে আমরা একটা ফোন নিতে গেলে 5 বছর সময় লাগতো, প্রচুর টাকা দিতে হইতো। টিএনটি লাইনই কেউ নেয় না। তারপর মোবাইল ফোনে মানে পুরা ইন্ডাস্ট্রিটাই চলে গেছে। হ্যাঁ, ওই এটারে বলতো আমরা হলো রোটারি ডায়াল, একটা ঘুরে ঘুরে ডায়াল করা হইতো, ওই রোটারি ডায়াল কনসেপ্টই নাই। সবই ওইটারে পালস ডায়াল বলতো এখানে। হ্যাঁ, এখন হলো সব হলো। তার মানে তুমি যদি, আমি তোমাকে বলছি যে গত 20 বছরে যদি তুমি খুঁজে বের করো, হাজারে হাজারে কোম্পানি, ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে বেশি টাকা বানাচ্ছিল, তারা আউট অফ বিজনেস হয়ে গেছে। If I want to manage the innovation, I really need to understand why do you go out of business. এই কারণে আমি তোমাদেরকে এখানে একটা কোয়েশ্চেন দিছি যে আমরা কি কি জানছি, আমরা লিডারশিপের ফোকাসটা করছি, কিভাবে একটা সলিউশন বানানো যায়। আমি যে ভুয়া টেকনোলজি যদি ইউজ করি, বাজে টেকনোলজি ইউজ করি, তাহলে কিন্তু আমি আউট অফ বিজনেস হয়ে যাবো। এটা বলে টেক ডেট। সো টেকনোলজি আমার জন্য আমাকে টাইনা পিছনে নিয়ে যাবে। আচ্ছা, আরেকটা হলো যে আমি যে সময়টা ঠিক মতো ম্যানেজ করতে না পারি, প্রায়োরিটাইজ ঠিক মতো না করতে পারি, তাহলে আমি রং প্রায়োরিটিতে গেলে আই আই গো আউট অফ বিজনেস। সো ইউ শুড লার্ন a little bit more about that. আজকে আমি লাস্ট একটা কনসেপ্ট তোমাদেরকে দিই, এগুলো নিয়ে আমি আরো আমরা এটা নিয়ে কথা বলবো। ওপেন সোর্স ভার্সাস প্রোপ্রাইটারি, এটা নিয়ে আমি কথাটা শুরু করছিলাম। যেমন লিনিক্স, লিনিক্স একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। উইন্ডোজ একটা প্রোপ্রাইটারি অপারেটিং সিস্টেম। আমরা বলতে পারি, তোমার একটা কনসেপ্ট হতে পারে ওপেন সোর্স হলো ফ্রি। ওপেন সোর্স কখনোই ফ্রি না। ওপেন সোর্স হলো যেটা দিয়ে তুমি পুরোটাই কাস্টম করতে পারো, পুরো কোডটা তোমাকে দেওয়া আছে। প্রোপ্রাইটারিটা হলো কি? প্রোপ্রাইটারিটা হলো ক্লোজড, এটা তুমি মডিফাই করতে পারবে না। উইন্ডোজের কোড তোমার অ্যাক্সেস নাই, লিনিক্সের কোডের অ্যাক্সেস আছে। লিনিক্স আর উইন্ডোজের মধ্যে প্রাইসের আসলে কোনো পার্থক্য নাই। তুমি যদি রেড হ্যাট লিনিক্স বা উবান্টু কিনো, যখন তুমি প্রোডাকশনে যাবা তখন তোমার সাপোর্ট কন্ট্রাক্ট কিনতে হবে। উইন্ডোজের যা দাম, লিনাক্সেরও তার, ইনফ্যাক্ট রেড হ্যাটের দাম একটু বেশিই হবে, কম না। তার মানে একটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট তোমাদের মধ্যে এখনই চলে আসা উচিত যে ওপেন সোর্স ইজ নট ফ্রি। ওপেন সোর্স সফটওয়্যার খরচ কমে প্রথম দিকে, কিন্তু আস্তে আস্তে এটার খরচ বাড়তেও পারে। কারণ আহ, লোক পাওয়া অনেক কঠিন। উইন্ডোজের যেমন সবাই জানে উইন্ডোজ কেমনে ইউজ করতে হয়, লিনিক্সও হয়তো কেউ কেউ জানে, কিন্তু লিনিক্স শেখাটা উইন্ডোজের চেয়ে কঠিন। বেশিরভাগ লোক কিন্তু উইন্ডোজ জানে কিভাবে ইউজ করতে হবে। অ্যাপল, অ্যাপল যদি কিনা তোমার কিছু চিন্তাই করতে হবে না, সব নিজে নিজে কাজ করে। যেমন আমি অ্যাপল নিয়ে কাজ করি, ম্যাকবুক। স্পিড টু মার্কেট, ওপেন সোর্স অনেক সহজে হয়তো করা যায়, কারণ আমি তো সবকিছু খোলা আছে, তাই না? বেনিফিটটা কমিউনিটি সাপোর্ট, ওপেন সোর্সের একটা বিরাট কমিউনিটি থাকে, কারণ এটা তো ফ্রি। যেহেতু ফ্রি পাওয়া যাচ্ছে জিনিসটা, ফ্রি সোর্স, সুতরাং আমরা সবাই ডাউনলোড করতেছি। কিন্তু ফ্রি ডাজ নট মিন দ্যাট ফ্রিলি ডিস্ট্রিবিউটেবল, ফ্রি ডাজন্ট মিন দ্যাট খরচ নাই। খরচ আছে, কিন্তু ফ্রিলি ডিস্ট্রিবিউটেবল যেহেতু, সে কারণে, এবং অনেকে কাজ করে, সুতরাং একটা বিরাট একটা কমিউনিটি আছে। ওপেন সোর্স সফটওয়্যারে অনেক সিকিউরিটি থাকে, কারণ অনেকে মিলে কাজ করে, তো এটাকে সিকিউর করে। আর উইন্ডোজে যেমন মাইক্রোসফটে যারা এমপ্লয়ি শুধু তারাই কাজ করে। আর ওপেন সোর্সে ইনোভেশন অনেক ফাস্টার। কিন্তু তোমার কিন্তু অনেক কিছু দেখতে হবে যে এটা তো আমি পজিটিভ জিনিসগুলো বললাম। ওপেন সোর্স প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নিয়ে তোমার ভালো মতো চিন্তা করতে হবে। ওপেন সোর্স মানেই সবসময় ইজি না, ওপেন সোর্স মানেই সবসময় ফ্রি না। আরো অনেক কিছু দিব আমি এখানে তোমাদেরকে, ডিটেল জিনিসগুলা। এই ফাউন্ডেশন গুলাতে যে যে দেখবা, অনেক সময় আমরা অ্যাপাচি ফাউন্ডেশনে যাই না, কারণ অনেকে ওপেন সোর্স নিয়ে একটা কাজ করে না। সেটা কি? কন্ট্রিবিউট ব্যাক। ওপেন সোর্স কেন করা হয়েছে? কেউ একজন বানায়া ফ্রি করে দিছে, তাই তো? কেউ না কেউ তো স্পেন্ড করছে। আইডিয়াটা হলো ইউ মাস্ট কন্ট্রিবিউট ব্যাক। তুমি এটাতে কন্ট্রিবিউশনটা ব্যাক করবা। তুমিও একটা ফ্রি বানাই দিবা। বেশিরভাগ সময় আমরা বানাই না, আমরা কনসিউম করি। আমরা কনসিউমার, আমরা প্রডিউসার না। সো ওপেন সোর্সের একটা বিরাট আইডিয়াটা হলো ওপেন সোর্সের কন্ট্রিবিউট করা। ঠিক আছে, এবার একটা কনসেপ্ট, আরেকটা কনসেপ্ট দেই, শেষ করি। এটা নিয়ে আমরা আবার আবার আলাপ করব, ওপেন সোর্স এবং
প্রোপ্রাইটারি নিয়ে আমরা আরো বেশ কিছু ডিসকাশন হবে আমাদের। আরেকটা হলো কপিরাইট, ট্রেডমার্ক এন্ড প্যাটেন্ট। আমার যখন একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি হবে, আমি যখন একটা বিজনেস করব, এটাকে আমি কপিরাইট করতে পারি, ট্রেডমার্ক করতে পারি, অথবা প্যাটেন্ট করতে পারি। দেখো, কপিরাইট আর ট্রেডমার্ক আর প্যাটেন্ট কিন্তু তিনটা আলাদা জিনিস। একটা হলো অরিজিনাল ওয়ার্ক। আমি যদি একটা বই লিখি, একটা ছবি আঁকি, এই কাজটা প্রোটেক্ট করার জন্য আমার কপিরাইট করতে হবে। ট্রেডমার্ক একটা শব্দ, একটা নাম, একটা রং, স্পেসিফিক একটা জিনিস, সিম্পল একটা জিনিস, যেটাকে আর কেউ যাতে না ইউজ করতে পারে, সেটাকে আমরা বলি ট্রেডমার্ক। ওই যে কোকা কোলা, এই নামটা ধরো, হ্যাঁ, ওয়ার্ড, ফ্রেজ, সিম্বল, ডিজাইন, যেটা একটা আমার পার্টিকুলার, আমি ওন করছি, আমি বানাইছি, আমার আগে কেউ ছিল না, সুতরাং দ্যাটস এ ট্রেডমার্ক। প্যাটেন্ট হলো গিয়া ইনভেনশন, যে আমার প্রসেসটা, আচ্ছা আমি যদি টুথপেস্ট বানাই, টুথপেস্টে সাদা রং দিলে, এটা দিলে, এটা যদি এটা দেই, এটা আচ্ছা এটা বেকিং সোডা দিলাম, তাহলে আমার দাঁতটা বেশি সাদা হবে, ওই ফর্মুলাটা বানাইলাম, এটারে হলো প্যাটেন্ট। এটা হলো ইনভেনশন। একটা হলো অরিজিনাল ওয়ার্ক, একটা হলো ওয়ার্ডস, ফ্রেজেস অর সিম্বল অর ডিজাইন, আর একটা হলো ইনভেনশন। তার মানে তিনটা কিন্তু কমপ্লিটলি আলাদা। কপিরাইট কিছু প্রোটেক্ট করে, ট্রেডমার্ক কিছু প্রোটেক্ট করে, প্যাটার্ন কিছু প্রোটেক্ট করে। এটা তোমাদের খুব ভালো মতন জানতে হবে, কারণ তোমাদের এটা একটা, আমরা মিড টার্মের পরে যখন আমরা একটা কুইজ নিব, এই কুইজের মধ্যে তোমাদের এইগুলা আমরা কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করব। কপিরাইট রেজিস্ট্রেশন দরকার নাই, কারণ আমার অরিজিনাল ওয়ার্ক যদি হয়, আমি এটার কপিরাইট করতে পারি। কিন্তু রেজিস্ট্রেশন থাকলে আমার জন্য সুবিধা, ওই যে লসুট বা লিগাল কোনো ব্যাটেলে গেলে। ট্রেডমার্ক এবং প্যাটেন্ট সাবমিট করতে হয়, ট্রেডমার্ক পাইতে হয়, প্যাটেন্ট পাইতে হয়, ইট টেক্স এ লং টাইম। ইনফ্যাক্ট প্যাটেন্টের জন্য যদি সাবমিট করো, না পাইলেও বলতে পারো প্যাটেন্ট পেন্ডিং, সাবমিট করছো তো, তার মানে অলরেডি তোমারটা লিস্টে আছে। বুঝতে পারছো? কপিরাইট যেমন ধরো 60 বছর, আর রবীন্দ্রনাথের একটা বই, এই কপি এটা আমি প্রিন্ট করতে পারবো না, কারণ এটা রবীন্দ্রনাথই প্রিন্ট করতে পারবে, কিন্তু 60 বছর যদি হয়ে যায়, হয়ে গেছে অলরেডি, এখন আমিও প্রিন্ট করতে পারবো। 60 বছর মানে অথর যে তার ডেথ, তার মারা যাওয়ার 60 বছর পর্যন্ত। ট্রেডমার্ক হলো 10 বছরের একটা থাকে, আরো 10 বছর পাওয়া যায়। সাধারণত 20 বছর পরে আর ট্রেডমার্কটা থাকে না, কিন্তু মানুষ করে কি, একটু চেঞ্জ করে, ওয়ার্ডটা ঠিক ছিল, একটু চেঞ্জ করে আবার আবার রিনিউ করে নেয়, অথবা তারা একটা মেকানিজম করে যে এটা প্রতি 10 বছরে এটা খালি রিনিউ হইতেই থাকবে। প্যাটেন্ট সাধারণত 20 বছর থাকে, কিন্তু প্যাটেন্টের একটা এডিশনাল করা যায়, মানে 20-এর পরে 20, টোটাল 40 বছরের পরে আর প্যাটেন্টটা থাকে না সাধারণত। সো এগেইন তোমাদের জানতে হবে যে কপিরাইটটা, প্যাটেন্টটা, ট্রেডমার্ক, এগুলোর মধ্যে পার্থক্যটা কি, কোনটা কখন ব্যবহার করতে হবে, কি আসে বিষয়। বিকজ ইনোভেশন ইজ অল অ্যাবাউট প্রোটেক্টিং দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ওকে, এখানে সব ডিটেল সুন্দর করে লেখা আছে, তোমরা এটা পড়ে নিও। সো এখন হলো আমার এখানে 10টা বাজে, তোমাদের 9টা বাজে, 8টা বাজে। সো আমি তোমাদেরকে এখন আধা ঘন্টা সময় দিব, যাতে তোমরা একটু হোমওয়ার্কটা শেষ করতে পারো। You should actually start working on your homework, কারণ I want you to finish that homework. হোমওয়ার্কটা কোথায় আছে, আমি একটু সরি দেখা দিচ্ছি। তোমরা যদি হোমওয়ার্কটা দেখো, উইক 2 মডিউল 4 এর পরেই হোমওয়ার্কটা আছে। উইক 2 মডিউল 3, উইক 2 মডিউল 4। এখানে যেমন মুশাহিদ মিয়া ওর সেটা শেষ করে ফেলছে, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ভেরি মাচ। ইশতিয়াকেরটাও শেষ হয়েছে, যদিও ইশতিয়াক কিন্তু এখানে তুমি চ্যাট জিপিটি দিয়ে যে করছো এটা বুঝতে পারছি আমরা। এগুলাও তুমি চেঞ্জ করো না, এগুলা তোমার অ্যাটলিস্ট সাজায় গুছায় লিখতে হবে, ইউ শুড ডু দ্যাট। তারপরে আহ, এইখানে তারপরে আর কেউ করে নাই। এই যে এইটা আছে না, নেম আইডি, এইটা দেওয়া আছে, যেমন নিশাত করছে, তুমি এই জিনিসটা কপি করে তোমার নাম লিখে, এই যে দেখো আমি এটা শেষে কপি করে দিচ্ছি একটা, এইটা কপি করে তোমার নাম লিখে এখানে আমি শেষে দিয়ে দিলাম। নিশাতের পরে যেমন নাবিলা, তুমি এখনো করো নাই, তুমি তোমার নাম লিখবা, তোমার আইডি লিখবা, 4টা ইনোভেটিভ ফ্রেমওয়ার্ক এবং স্কোরিংটা দিবা। ঠিক আছে? সো নাও হাফ এন আওয়ার সময় নাও তোমরা। উপস সরি,
হাফ এন আওয়ার সময় নাও। হাফ এন আওয়ার সময় পরে আবার আমরা রিজয়েন করব 8:30-তে, ঠিক আছে? আমি এটাকে পজে দিয়ে দিচ্ছি আপাতত। স্যার আমি যেটা করছি ওইটা ওইটা এখন কি করবো তো? তুমি এটা আপডেট করে ফেলো, সুন্দর করে ফেলো এটা। একটু বোধহয় ইউনিট ঘষা মাজা করতে হবে একটু। স্যার এখন নেটওয়ার্কে খুবই প্রবলেম হচ্ছে, মানে বারবার কেটে যাচ্ছে আপনার থেকে। তাই তো তুমি আমি ওই যে নেটওয়ার্ক ভালো গুগলে হলে ভালো যাইয়া হতো। এই ডকুমেন্টটাকে এখানে তুমি করবা ফাইল অ্যাভেইলেবল অফলাইন। আমারটা যেমন অফলাইন দেওয়া আছে, অ্যাভেইলেবল অফলাইন করলে এখানে কাজ করবা। তারপর যখন অনলাইনে আসবে তখন এটা সিঙ্ক আপ হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে ওকে। হ্যাঁ, ওকে, লেটস ডু দ্যাট। আমি এটা আপাতত পজে দিচ্ছি। হাফ এন আওয়ার, তোমাদের হাফ এন আওয়ার সময়। ওটা জি আমরা জি, উই তো উই এটা যদি আবার হ্যাঁ, কুইজ হিসাবে হয় তো এটা তো আবার আর একটু প্রবলেম হয়ে যাবে স্যার। উইক হিসেবে আবার বলো। না, পিআরএফ কি এটা তো অ্যাসাইনমেন্ট হিসাবে ছিল, তো ওই যে আজকে যেটা বললেন, মাইশাবু বললো যে কুইজ হিসাবে আগামী কুইজ পিআরএফ কি হবে, তো ওইটা এটা তো আবার একটু হ্যাঁ, প্রবলেম হয়ে যাবে। দুইটা তো দুইটা ডিফারেন্ট জিনিস হইলো। ফাইনাল পিআরএফএকিউ যেটা অ্যাসাইনমেন্ট, যেটা ডকুমেন্ট, সেটা হলো ডিফারেন্ট। এখন যেটা কুইজ যেটা হবে সেটা তো পিআরএফএকিউ কম্পোনেন্ট গুলা কি, একটা ক্যাচি লাইন লেখা, মানে হয়তো 5 মিনিটের ব্যাপার, বা হয়তো 10-15 মিনিটস, বাট এগুলো কম্পোনেন্ট গুলো শিখতে হবে না তোমার? ফাইনাল পিআরএফএকিউটা করতে গেলে তোমার তো কম্পোনেন্ট গুলো জানতে হবে। এই কম্পোনেন্ট গুলো এখন শিখতেছো, আমি যেমন শিখাচ্ছি, ক্লাস করাচ্ছি না এখন পিআরএফএকিউর। বুঝছো না? Yes, sir. ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হচ্ছে? জি জি। হ্যাঁ, মানে এই কুইজে শুধু কম্পোনেন্ট গুলো কি কি এটা হলো তাই তো প্রশ্ন। কম্পোনেন্ট গুলা কি কি কিভাবে লিখতে হবে, যেমন তোমাকে আমি যদি বলি যে এখন একটা পিআরএফএকিউ লিখো, এটা তোমার প্রোডাক্টের জন্য লেখো না, হয়তো প্রথম ভার্সনটা লিখলা। ও আচ্ছা, আমি একটা আমার কোম্পানির নাম হলো ধরো ইরো জানালার পর্দা, জানালার পর্দা নতুন করে পর্দা বানাচ্ছে। ওকে, গুড, লাইন শেষ। 1 মিনিট লাগলো, তাই না? এবং এখানে হলো একটা ডেট দিলাম, এই তারিখ। আমি বললাম যে মানে এগেইন আমার কম্পোনেন্ট গুলা আহ, ঢাকা বাংলাদেশ, ওটা বলতেই হবে তোমার, কমা, তাহলে সেপ্টেম্বর 17, 2024 বলতেই হবে। সো লিখলা, আজকে জানালা পর্দা নতুন ধরনের একটা পর্দা উদ্বোধন করলো। এই পর্দার মাধ্যমে আপনার কোনো সাইজ দিতে হবে না, মাপতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনি জাস্ট অর্ডার দিবেন, এটা আপনার বাসায় চলে যাবে। একদিন লাগবে, একদিন পরে আপনি পর্দাটা পেয়ে যাবেন। গুড, তোমার শেষ, ডিসক্রিপশন শেষ। তারপরে হলো বলবা যে আমাদের কাস্টমার, ধরো বললেন আমাদের কাস্টমার জারিন বলছেন যে এই ধরনের, আগে আমি যখন পর্দা কিনতে যেতাম আমার সারাটা দিন নষ্ট হইতো। এখন আমি যখন পর্দা কিনতে যাই আমার মাপও লাগে না, কিছুই লাগে না, এটা সাথে সাথে চলে আসছে। আমার মনে হয় আমাদের সব কিছুতে এই ধরনের করা উচিত। গুড, কাস্টমার একটা কোটেশন হয়ে গেল। তারপরে কি? ওকে, আমার একটা ভিশন, একটা এক্সিকিউটিভ, আমাদের সিইও ইশতিয়াক বলছেন যে আমরা আজকে জানালার পর্দা দিয়ে শুরু করছি, কিছুদিন পরে দরজার পর্দাও দিব, কিছুদিন পরে বিছানার চাদরও দিব, যাতে আমাদের লাইফটা খুব ইজি হয়ে যায়। গুড, শেষ, ভিশন স্টেটমেন্ট। তারপর এটা কি, একটা কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন হলো আপনারা যদি আমাদের কাছ থেকে জানলা পর্দা কিনতে চান, তাহলে www.জানালাপর্দাতে যান এবং সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো জিনিসটি কিনে নেন। ডান, কল টু অ্যাকশন। বুঝছো? কম্পোনেন্ট গুলো তোমার শিখতে হবে, ইউ হ্যাভ টু বি মাস্টার। এট দ্য এন্ড যখন অ্যাসাইনমেন্টটা সাবমিট করবে, যাতে এগুলো সব তোমার খুব ভালো মতো জানা থাকে। ক্লিয়ার হয়েছে? হ্যালো, ওকে ইশতিয়াক? স্যার। তবে ওই করার সময় জি, ওই কাজ করার সময় প্রবলেম হলে প্রবলেম হতে পারে স্যার। সব সময় প্রবলেম হবে, প্রবলেম, তুমি তো শিখতেছো নতুন জিনিস, তাই না? নতুন কোনোটা পারফেক্ট হবে না। কিন্তু যেমন এই কারণে কুইজে ধরো পিআরএফএকিউ কম্পোনেন্ট গুলো জানা খুবই ইম্পর্টেন্ট। এটা না জানলে তুমি তো পিআরএফএকিউ অ্যাসাইনমেন্টই কমপ্লিট করতে পারবে না। আমি অবশ্য আশা করতেছি তোমরা অ্যাসাইনমেন্টের প্রথম ড্রাফটটা অলরেডি লিখে ফেলছো, বিকজ ইটস টেকিং আ লট অফ টাইম। তো
অ্যাটলিস্ট একটা ড্রাফট লিখছো। এখন তোমার ডেটা আমরা কিন্তু নেক্সট মিড টার্মের পর থেকে আমরা কিন্তু প্রত্যেকটা একটা একটা করে পিআরএফকিউ ধরে ধরে এটাকে কিভাবে একদম ফাইনাল অ্যাসাইনমেন্ট বানানো হয় এটা নিয়ে আমরা কথা বলবো প্রত্যেকটা ধরে ধরে। বুঝছো? ক্লিয়ার? স্যার বুঝতে আপনি পারছো? দেশে আসবেন কবে? হ্যাঁ, মিউটে চলে গেছো ইশতিয়াক। হ্যাঁ, স্যার দেশে আসবেন কবে স্যার? আমি আসতেছি ইনশাল্লাহ 28 তারিখে। 28 তারিখে ইনশাল্লাহ দেখা হবে তোমাদের, যদি মিড টার্মের মাঝখানে যদি সময় করতে পারো, ইদার আশুলিয়াতে অথবা এখানে দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, বুঝতে পারছো? ওকে স্যার। হ্যাঁ। ওকে স্যার। সো আমি জাস্ট কুইকলি দেখি, আর দুটো জিনিস বলে আমি আজকে শেষ করে দিব। কিন্তু এখানে তো কেউ তোমরা সাবমিট করতেছো না, প্রবলেমটা কি? তো কত সময় দিচ্ছি, অবশ্যই এখানে একটা একটা সাবমিশন হয়েছে, একজন সাবমিট করছে আর কি, রায়ান আহমেদ। রায়ান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাবমিটিং, অ্যাপ্রিসিয়েট ইট। তোমার তো টোটাল করাটা ভুল হয়েছে, যোগটা ঠিক মতো হয় নাই তো, 4 5 9 9। ও, আমরা কি স্ক্রিন শেয়ার করতেছি নাকি? দাঁড়াও একটা সেকেন্ড। স্যার আমি অ্যাভারেজ করছি সবগুলো। এখানে কি অ্যাভারেজ স্কোর লেখা না টোটাল স্কোর লেখা? আমি টোটালটার জায়গায় স্যার অ্যাভারেজ লিখে দিচ্ছি স্যার, মানে ক্যালকুলেশনে অ্যাভারেজ কিন্তু লেখা টোটাল। তো অ্যাভারেজ লিখবা, যদি অ্যাভারেজ হয় অ্যাভারেজ লিখবা, তাহলে তো টোটাল হইলে টোটাল লিখবা, তাই না? পাঁচ চার আচ্ছা স্যার পাঁচে এইট করে নয়, দিন। নয়ের সাথে 16, 16 আর 4-এ 20, তার মানে এটা হবে 20। এটা 4 5-এ 9, 9 আর 8-এ 17, 17 আর 5-এ 22। সো তুমি যদি টোটাল লিখো তাহলে টোটাল লিখতে হবে তোমার, এই জাস্ট একটু ঠিক করে ফেলো। হ্যাঁ, কিন্তু তোমার ইয়েটা তো দেওয়া নাই, 3 নাম্বার প্রশ্নের অংশটুকুর উত্তরটা দেওয়া নাই কিন্তু। এই দেখো 3 নাম্বার অংশটুকু কি: Now that you have the framework, provide a prescriptive guidance on your organization. Uh, what your organization should you use, why? আমি তোমাকে দেখাচ্ছি কথাটা কি আমরা বলতেছি, সেটা হলো এইখানে দেখো তোমার অর্গানাইজেশনটা, আহ, এটা হলো 1-থেকে 5, সবগুলাতেই মানে প্রচুর হাই হাই পয়েন্ট পাচ্ছে। ধরো ডিজাইন থিঙ্ক তুমি আশা করতেছো 25 পাবে, হ্যাঁ, যেমন ধরো এইখানে হয়তো 22 পাইছে, তাই না? ওকে, এইটাতে কত? এটাতে হয়তো 20, তাই না? এটাতেও 20। তার মানে 80% নাম্বার পাচ্ছে তোমারটা। 80% নাম্বার যদি পায় তাহলে আমার কোন নাম্বারটা সব মিলায় দেখা গেল আমার 4 20 80 82 হয়েছে। ধরো আমি বললাম যে 82 পর্যন্ত তারা মোটামুটি হয়তো তারা ইনোভেটর, কিন্তু 90 যদি হয় তাহলে একটা তারা হলো ভালো ইনোভেটর। ঠিক আছে? অথবা তোমার কম্প্যারিজনটা তুমি দেখতে পারো, যে আমি সবগুলো মিলাই দেখলাম আসলে এখন আমি দেখি তাহলে এটা কেন ডিজাইন থিঙ্কিং এ কেন কম পাচ্ছে, কারণ অ্যাডাপ্টেবিলিটি, এই যে আমি কিছু স্পেসিফিক কিছু যে হোয়াট এভার ইট ইজ দ্যাট ইউ ওয়ান্টেড টু কম্পেয়ার এগেইনস্ট, তুমি জাস্ট একটা প্রেসক্রিপশন দিবা যে আমি দেখতেছি বেসড অন দিস আন্ডারস্ট্যান্ডিং এই কাজটা হচ্ছে না, হোয়াট এভার ইট ইজ। যেমন ধরো আমি দেখি এইটাতে, এই যে যেমন ধরো এইটা স্কেলেবিলিটি, তার মানে ইনোভেটিভ জিনিস আমি বানাইতে পারি, কিন্তু ইনোভেটিভ বানানোর পরে আমি হয়তো স্কেল করতে পারতেছি না। সো তোমার প্রেসক্রিপটিভ গাইডেন্সটা হবে যে আমরা ইনোভেশন করার পরে যেহেতু আমাদের অপরচুনিটি টু ইমপ্রুভ এরিয়াটা হলো স্কেলেবিলিটি, সো আমাদের করা উচিত আমাদের নতুন আমাদের অ্যাপ্লিকেশনটাকে কিভাবে আমরা স্কেল করতে পারবো সেটাতে আমাদের ফোকাস করতে হবে। এবং এইটা স্কেল করার জন্য আমাদের কিছু টেকনোলজি কম্পোনেন্ট লাগবে, কিছু রিসোর্স কম্পোনেন্ট লাগবে, কিছু প্রসেস কম্পোনেন্ট লাগবে। এগুলো মিলে আমরা স্কেল করব। ফর এক্সাম্পল, ধরো একটা এক্সাম্পল দিয়ে দিলা, যেমন আমরা একটা ই কমার্স কোম্পানি, এই কমার্স কোম্পানি তে আমরা একই সময়ে আমরা 100 জন কাস্টমার ম্যাক্সিমাম এখন আসতে পারে, কিন্তু আমরা চাচ্ছি যাতে 10,000 কাস্টমার আসতে পারবে। 10,000 কাস্টমার আসার জন্য আমরা আমাদের আন্ডারলাইং ইনফ্রাস্ট্রাকচারে, যেহেতু এটা ই কমার্সে, আমরা এটা ক্লাউডে নিয়ে গেলাম অটোমেটিকলি যাতে স্কেল করতে পারে, সামথিং লাইক দ্যাট। সো একটা প্রেসক্রিপশন, একটা জাস্ট ছোট করে শর্ট করে, মানে ইউ হ্যাভ টু স্টার্ট থিঙ্কিং বিগ। কারণ কিছুক্ষণ পরে, কয়েকদিন পরে দেখো তোমার একটা জিনিস আছে, একটা সেকশন আমি তোমাদেরকে একটু শিখিয়ে দিচ্ছি, কোথায় আগের থেকে একটু বলে রাখি। কয়েকদিন পরে তোমার অ্যাপ্লিকেশনে, এই দাঁড়াও সেকশনটাতে যায়নি,
তোমার চিন্তা করে বের করতে হবে কিভাবে তোমার কোম্পানিটাকে তুমি $1 বিলিয়ন কোম্পানি বানাইতে পারো। দাঁড়াও একটা সেকেন্ড, সরি। কিভাবে তুমি তোমার কোম্পানিটাকে $1 বিলিয়ন, এই যে ইউ স্টার্ট আপ ইউর স্টার্ট আপ টু এ ইউনিকর্ন। ইউনিকর্ন মানে হলো $1 বিলিয়ন কোম্পানি। একটা কোম্পানি কিভাবে $1 বিলিয়ন, সেটাও আমরা শিখাই দিব তোমাকে। আমি কি একদম হাতে কলমে শিখবো আমরা যে কিভাবে। তার মানে স্কেলটা একটা ফ্যাক্টর, তাই না? সো আমরা স্কেল নিয়ে কথা বলতেছি, জানতেছি, বুঝতেছি। সেটা একটা এক্সট্রিমলি একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। যে এই যে আমরা যা যা শিখতেছি না, তুমি দেখবা তো তোমার সব শেষ হইলে তুমি যখন PRFAQ-টা লিখবা, এখন শুরু করছো, গ্লোবালি এক্সপ্যান্ড করতেছো, $1 বিলিয়ন কোম্পানি হচ্ছে, এবং আমরা অনেক ফিচার আসবে, এবং এই কোম্পানিটা কিভাবে কিভাবে মাল্টিলিঙ্গুয়াল, মাল্টি কান্ট্রি, মাল্টি জিওগ্রাফি, মাল্টি সেগমেন্ট, আমরা এটা বাচ্চাদের জন্য করতাম, এখন সবার জন্য করতেছি, ব্লা ব্লা ব্লা, এই টাইপের আমরা একটা মেকানিজমের মধ্যে নিয়ে যাব কিভাবে এটাতে $1 বিলিয়ন কোম্পানি করতে হয়। এবং তুমি ওইটার ইয়াটাও লিখবা, বিজনেস কেসটাও তুমি পুরোটা বানাবা। সো উইল হ্যাভ দ্যাট পার্টিকুলার কনভারসেশন এনিওয়ে। সো লেট মি সি হু এলস। এগেইন, এইটা আমি চাই যে তোমরা আস্তে আস্তে তোমাদের মেন্টাল মডেলটা, এটা নাকি দেখি, উইক 4, উইক 2 কোথায়, উইক 2 মডিউল 4। আমার মনে হয় তোমাদের কেউ কেউ হয়তো PRFAQ-টা শুরু করবা কিছুক্ষণের মধ্যেই। ওইটাতে আমি একটু একটা জিনিস দিয়ে দেই। PRFAQ-র যদি তোমাকে একদম আইডিয়াল একটা নাম্বার দিতে হয়, যদি ব্রেক ডাউন করতে হয় কিভাবে স্কোর করবা, যে তোমার PRFAQ তুমি নিজেই খুঁজে বের করবা। আমার আইডিয়া, তোমার এটার জন্য 1.5 ঘন্টা সময় লাগবে। এবং ভালো একটা জিনিস যদি লিখতে চাও, তোমার 2টা ঘন্টা রিসার্চের জন্য সময় লাগবে। বেসিক্যালি আমি অনেক PRFAQ লিখছি, সো আই নো দিস ইজ অ্যাবাউট দিস টাইম ইট টেক্স। ফরম্যাটের জন্য 40% টাইম স্পেন্ড করতে হতো আমার, ফরম্যাটটা ঠিক মতো বোঝার জন্য। এটা কি পিআরটা দিছি কিনা ঠিক মতন, ও আচ্ছা, লঞ্চ স্টেটমেন্টটা দিই না, ও কল টু অ্যাকশনটা আসে নাই, ও আচ্ছা, কাস্টমার টেস্টিমোনিয়ালটা ভালো হয় নাই, ও প্রোডাক্টটার ডিসক্রিপশন দিছি কিন্তু ফিচারটার কথা বলি নাই। সো ইউ স্টার্ট গেটিং ইনটু দোজ থিংস। এই যে এখানে কিন্তু আমি একটা টেমপ্লেট তোমাদের সবার জন্য দিয়ে দিছি। সো তুমি যদি এখানে টেমপ্লেটে যাও, এই টেমপ্লেটে গেলে কিন্তু এটা ডাউনলোড করে নিবা। এটাতে কি কি জিনিস থাকে: টাইটেল, সাব টাইটেল, কে লিখছে, যেমন তুমি লিখছো, লোকেশন ডেট December 16, 2024, ঢাকা বাংলাদেশ, হ্যাঁ, 5টা কি কোয়েশ্চেন, এই প্রশ্নগুলোর উত্তরটা কি তোমার পিআর এর মধ্যে আছে কিনা, হু ইজ ইয়োর কাস্টমার, আমরা এই জিনিসটা বিক্রি করতেছি এর কাছ থেকে, কাস্টমারের অ্যাকচুয়াল প্রবলেমটা কি, ও আগে আমরা যখন পর্দা কিনতাম আমাদের অনেক সময় লাগতো এবং আমি সব অপশন ছিল না। মোস্ট ইম্পর্টেন্ট কাস্টমার বেনিফিট, যে আমি এখন আমার কিছু চিন্তাই করতে হচ্ছে না, আমি খালি অর্ডার দিব, এটা চলে আসবে, এটা মাপ দিতে হচ্ছে না, কিছু দিতে হচ্ছে না, আই এম সলভিং দ্যাট প্রবলেম, পার্টিকুলার প্রবলেম। তারপরে কাস্টমারের নিডটা কি, কাস্টমারের চাহিদাটা কি, সেগুলো তোমরা বের করে নিয়ে আসবে। এবং হোয়াট ডাজ দ্য এক্সপিরিয়েন্স লুক লাইক, কাস্টমারের পুরো এক্সপিরিয়েন্সটা। তার মানে একটা ওয়াক থ্রু, একটা ইউজ কেস, একটা ইউজার স্টোরি, এটা বলতে হবে যে আমি একটা, আমার জানালা পর্দা দরকার, আমার 20টা জানালা আছে, আমি জাস্ট ওইখানে বলতেছি, কারণ এখন তো মাপ দেওয়ার দরকার নেই, দিস আর স্ট্রেচেবল অলরেডি, হ্যাঁ, এই টাইপের। সো ইউ ইউ হ্যাভ টু টক অ্যাবাউট দ্য সলিউশন। তারপরে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দিতে হলে তোমার নিজেকে প্রশ্ন করতে হবে, হোয়াট ডু আই নো অ্যাবাউট মাই কাস্টমার। কারা কাস্টমার? ও, এটা হলো বাসার হাউস ওয়াইফরা, বা মহিলারা, বা পুরুষরা, বা মারা, পিপল হু, ওমেন হু আর মাদার্স, সামথিং লাইক দ্যাট। হু আর ইয়োর কাস্টমার? ইউ রিয়েলি নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট প্রিভেইলিং কাস্টমার অপরচুনিটি দ্যাট ইউ আর ট্রাইং টু সলভ। মানে তোমার কি ধরনের ডেটা আছে, তাই না? তারপরে এগেইন, যখন তুমি এগুলো পড়া শুরু করবা না, PRFAQ এত সুন্দর করে জানবা, তোমার চেয়ে ভালো কেউ জানবে না। এটা হলো PRFAQ একটা কুইক স্টার্ট গাইড। প্রতিটা লাইন ধরে ধরে তোমার কি কি লিখতে হবে। প্রথম লাইনে হেডিং, একটা শর্ট ডেসক্রিপশন, রাইট দ্য হেডলাইন সবার শেষে। আমরা অনেক সময় মনে করি হেডলাইনটা সবার আগে লিখলে তো ভালো না, আসলে কিন্তু সবার শেষে লেখাটাই ভালো। কারণ পুরা PRFAQ-তে যা লিখছো সেটাই তো আসলে হেডলাইনে আসতে হবে, তাই না? তারপরে একটা সাব হেডলাইন, হ্যাঁ, কিভাবে এলিভেটর পিচটা, খুব
তুমি কি লঞ্চ করতেছো, এটা হলো গিয়ে খুবই ক্যাচি একটা জিনিস হইতে হবে, খুবই ক্যাচি। তারিখটা ফিউচারে হইতে হবে, হ্যাঁ। আমি এটা 2025 দিলাম, June 1, 2025। সব সময় তারিখটা ফিউচারে হইতে হবে। এটা যদি ফিউচারে না হয় তোমার পিআরএফএকিউ হবে না। বুঝতে পারছো? প্রথম প্যারাগ্রাফে কি থাকবে? সামারি থাকবে। স্টার্ট উইথ এ কাস্টমার, ডিসক্রাইব হোয়াট ইউ আর লঞ্চিং, এই দুইটা কম্পোনেন্ট থাকতে হবে। সেকেন্ড প্যারাগ্রাফে কি থাকবে? অপরচুনিটি অর দ্য প্রবলেম, আমাদের কাস্টমারদের এই প্রবলেম হইতো, blah blah blah. So you have to talk about that particular problem, where that opportunity to grow, where that opportunity to make a fundamental difference. Third paragraph, the approach of the solution, তুমি অ্যাপ্রোচ পার্টিকুলারলি কিভাবে এই প্রবলেমটা সলভ করছো। ও আচ্ছা, আমি দেখছি সবচেয়ে বড় প্রবলেমটা হলো সাইজ মাপা, পর্দাটা মাইপা এই সেই করা, মানে ইট টেকস আ লং এফোর্ট। সো এটা দ্যাটস দ্য প্রবলেম। তারপরে তোমার টিম লিডারের একটা কোটেশন, আমার ভিশন, ভিশনটা একদম আউটলাইন করে দেওয়া। কাস্টমারের এক্সপেরিয়েন্সটা কি, কাস্টমার বলবে যে ও আচ্ছা এটা তো খুব সহজ ছিল, আমি এটা করছি, ব্লা ব্লা ব্লা, সামথিং ইন দ্যাট রেঞ্জ, তাই না? আর ডেফিনেটলি একটা কল টু অ্যাকশন। সো কল টু অ্যাকশনটা কি? এইখানে যাও, ওয়েবসাইটে যাও, এইখানে যাও তুমি এটা কিনো। হ্যাঁ শামিম বলো। শামিম, স্যার আমি একটু টপিকের বাইরে বলতে চাচ্ছিলাম স্যার, আমার একটা প্রোগ্রাম ছিল, যদি আমাকে লিভ দিতেন স্যার। ওকে ঠিক আছে, আমরা শেষ করে ফেলতেছি, উইদিন 5 মিনিটস আমরা শেষ করব। তুমি লিভ দিতে পারো অথবা 5 মিনিট ওয়েট করতে পারো, ঠিক আছে, আপ টু ইউ। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি 5 মিনিট থাকতে স্যার, 5 মিনিট থাকতে হবে। ইয়া, তারপরে তোমার আরেকটা হলো কুইক স্টার্ট গাইড। এইটা, ওই যে কুইক স্টার্ট, এইটা পুরোটাই কিন্তু কুইক স্টার্ট গাইড, কিন্তু এটা হলো এফএকিউ আউটলাইন। আমার যদি কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, দেখো, মিনিমাম 10টা, ম্যাক্সিমাম 20টা থাকা উচিত। 20টার বেশি থাকা উচিত না, তা মানুষজন পড়বে না। এখানে কিন্তু অনেক স্যাম্পল দেওয়া আছে, 32টা স্যাম্পল দেওয়া আছে, তুমি নিজের মতো এগুলো যে ফলো করতে হবে এমন না। নিজে, এই যে যেমন হু ডু আই কন্ট্যাক্ট ইফ আই হ্যাভ এ প্রবলেম, ইটস এ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড এফএকিউ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, ঠিক আছে। এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, প্রেস রিলিজ, ওয়ান সেন্টেন্স সামারি, লোকেশন ডেট, মানে টেমপ্লেট, মানে এগুলো চেঞ্জ করে লোকেশনের বদলে ঢাকা বাংলাদেশ, ডেটের বদলে 16ই ডিসেম্বর 2024। হ্যাঁ, প্রথম প্যারাগ্রাফটা লিখে ফেললা, দ্বিতীয় প্যারাগ্রাফ লিখলা, তৃতীয় প্যারাগ্রাফ, এইটা ফিফথ, সিক্স, সেভেন্থ। প্রেস রিলিজ নো মোর দেন ওয়ান। ও আচ্ছা, আরেকটা জিনিস, প্রেস রিলিজ কিন্তু কখনোই 1 পৃষ্ঠার বেশি হয় না, এটা মনে রাখতে হবে। ইটস ভেরি হার্ড টু পুট অল অফ দেম ইন ওয়ান পেজ, বাট ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টু পুট দ্যাট ইন ওয়ান পেজ। আর এফএকিউটা সবকিছু মিলে তুমি এখানে দিতে পারো, একটা ছবি যদি দিতে চাও ছবি দিতে পারো। আহ, এই প্রেস রিলিজ লেখার কিছু কিছু আইন, নিয়ম কানুন আছে, দ্যাট উড বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু চিন্তা করা, হ্যাঁ। এই যে সিম্পল, ইজি, ফাস্ট, বেস্ট, নট গুড, সুপার হ্যাপি, এগুলা কোনো শব্দ ইউজ করা যায় না, এটা বলে বাজ ওয়ার্ড বা উইজেল ওয়ার্ড। হিউজ, গ্রেট, অসাম, এগুলা কোনোটা ইউজ করতে হবে না, কোয়ান্টিফায়াবল জিনিসটা ইউজ করতে হবে, ঠিক আছে। সো উইথ দ্যাট আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে পিআরএফএকিউর যে টেমপ্লেটটা আছে, সুযোগ পাইলে তোমরা একটু দেখে নিও। এটা পড়তেও তোমার 20 মিনিটের মতো সময় লাগবে, যদি 20টা মিনিট সময় থাকে তুমি পুরো যতবার পড়বা ততবার নিজেকে ডেভেলপ করতে পারবা। আর একবার ফরম্যাটটা, আমার হোল আইডিয়া হলো ক্লাসের মধ্যে কমপক্ষে 5বার এটা তুমি করছো, 5বার করলে তোমার যখন ফাইনাল অ্যাসাইনমেন্টটা করবা দেখবে এত ইজি হয়ে গেছে, ইউ ক্যান জাস্ট ডু ইট ইন ইউর স্লিপ। বেসিক্যালি 5বার যদি এই অ্যাসাইনমেন্টটা, আমরা গতবার যেমন 5বার করছিলাম, 5টা করছিলাম, প্রথমটা ছিল খুবই খারাপ, প্রথমটা ছিল খুবই সিম্পল, মানে একদম জাস্ট একটা ভেরি সিম্পলিস্টিক একটা জিনিস করা, তারপরে আস্তে আস্তে এটা চেঞ্জ করছি আমরা। সো উইথ দ্যাট আমি জানি একটু সময় দিচ্ছি বা একটু তাড়াতাড়ি করতেছি, বাট আই ওয়ান্ট ইউ গাইস টু স্টার্ট লার্নিং দিস থিংস। আসলে আমি ইগারলি ওয়েট করতেছি তোমাদের মিড টার্মটা শেষ হওয়ার জন্য। মিড টার্ম শেষ হওয়ার সাথে সাথে আমরা অ্যাকচুয়াল তোমার যে প্রবলেমটা আছে, তোমাদের প্রত্যেকটা প্রবলেম, প্রত্যেকটা ক্লাসে আমরা কিন্তু প্রথম আধা ঘন্টা সময় প্রথমে 1 ঘন্টা, হয়তো আধা ঘন্টার মতো আমি ক্লাস করাবো, তারপরে যে পুরো সময়টা আছে একটা একটা করে পিআরএফইকিউ ধরবো আমরা, ওই তোমার কোম্পানিটার পিআরএফইকিউটা মডিফাই করব, তোমার কোম্পানিটাকে $1 বিলিয়ন কোম্পানি বানাবো, তোমার আইডিয়াটা নিব, এটা নিয়ে আমরা সবাই মিলে আলাপ করে দেখবা হাউ ইট মেক্স এ ডিফারেন্স। আই ক্যান্ট ওয়েট ফর দোজ এক্সাইটিং স্টাফ। সো উইথ দ্যাট, তোমাদের কি কোনো কোয়েশ্চেন আছে? তা না হলে আমি এটাকে শেয়ারিংটা স্টপ করি ফার্স্টে।
ডু ইউ হ্যাভ এনি আদার কোয়েশ্চেন? ও রাসিন কি কিছু কথা, ও আচ্ছা মাইক্রোফোন, বুঝতে পারছি। ও রায়ান বোধহয় কোনো কথা শুনতে পারো নাই। যাই হোক, আমার মনে হচ্ছে নেটওয়ার্কিং এর ব্যাপারে অনেক কোয়েশ্চেন, অনেক প্রবলেম আছে। আমি এটারে স্টপ করে ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা সামারি আমি দিয়ে দিব, তারপরে তোমাকে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিব, সুতরাং তোমরা মনোযোগ দিয়ে এটা শুনে নিও, ঠিক আছে? সো